বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দুর্বল চোখে পিটপিট করে তাকালো মায়া। দৃষ্টি পড়ল সোজা ছাদের সিলিং ফ্যানের উপর। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো ওর। শরীরটা ভীষণ ভারী আর দুর্বল মনে হচ্ছে, কিন্তু কেন তা তখনও বুঝতে পারল না। বাহির থেকে মানুষের তীব্র গুনগুন শব্দটাও মায়ার কানে গেল, তবে সেটা কি নিয়ে তাও ধরতে পারছে না। এক মুহূর্তের জন্য মায়া নিজের অবস্থানটা বুঝে উঠতে পারল না। সে কোথায় আছে বা এত মানুষের শব্দ কেন। বোঝার চেষ্টা করে আশেপাশের চোখ বোলাতে চাইল, কিন্তু হঠাৎ করে মাথায় তীব্র ব্যথা অনুভব করতে মৃদু চিৎকারে আহা করে উঠে বাম হাতে মাথা চেপে ধরতে চাইলে এবার হাতের ক্যানোলাতে টান পড়ায় সে পুনরায় একই চিৎকার করলো। হেনা খান তৎক্ষণাৎ বাধা দিল মায়াকে নড়াচড়া করতে। মায়ের বেডের সামনে চেয়ারে বসা অবস্থায় মায়ের হাত ধরে আটকালো নড়াচড়া থেকে। আতঙ্ক কণ্ঠে বলল, তুই ঠিক আছিস সোনিমা? নার্স দেখুন, আমার সোনামার হুঁশ ফিরেছে। মেয়েলি নার্সটি মায়ের বেডের শিরোধারে বিছানায় দাঁড়িয়ে মায়ের বাম হাতের নলটা ঠিক করে দিল, কারণ টান পড়ায় রক্ত উঠেছিল তাতে। মায়া নিজের পাশে পরিচিত নার্স আর হেনা খানকে দেখে প্রথমে তাদের উপস্থিতির কারণটা বুঝতে না পারলেও ঠিক তার কয়েক সেকেন্ডের ব্যবধানে সবটা মনে পড়ল ওর। নিজের বেঁচে থাকা দেখে চমকে উঠল মায়া। ওর মাথায় তো বন্দুক চেপে ধরেছিল মহিলাটি। তাহলে সেখানে মায়া মরল না কেন? বাঁচল কিভাবে? কে বাঁচালো মায়াকে? আসিফ নাকি অন্য কেউ? আতঙ্কিত মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো মায়া পাশে বসে থাকা হেনা খানের দিকে। চাপা স্বরে বলল, দাদি, আমাকে কে বাঁচালো? হেনা খান মায়ার উদ্বিগ্নতা বুঝে মাথায় আলতো হাত বুলিয়ে বলল, সি, আমার গুলি লাগেনি। কিন্তু ওরা তো। মায়াকে শেষ করতে না দিয়ে হেনা খান জানায়, মায়াকে যে মেয়েটি গুলি করতে চেয়েছিল তার আগে আসিফ সেই মেয়েটির হাতে গুলি করায় তাদের টার্গেট মিস হয় এবং মায়া বেঁচে যায়, যার জন্য মায়া সেই যাত্রায় বেঁচে যায় এবং ছেলে মেয়েটি নিজেদের জীবন বাঁচানোর তাগিদে মায়াকে ফেলে পূর্বে দাঁড়িয়ে থাকা গাড়ি ধরে পালিয়ে যায় সেখান থেকে। মায়াকে সহ দারোয়ানকে সবাই মিলে হসপিটালে নিয়ে আসে এবং দীর্ঘ 5 ঘন্টা পর মায়ার হুঁশ ফেরে। মায়া সবটা শুনে স্থির হতে গিয়েও হতে পারল না। হুট করে আয়নের চিন্তা মাথাতে আসতে আতঙ্কিত গলায় ফের প্রশ্ন করল মায়া, আয়ন ভাইয়া, তিনি কই? ভালো আছেন তো? আর ঠিক নেই, হসপিটালে আছে, তবে আইসিইউতে। ইমার্জেন্সিতে আছে, অপারেশন চলছে। বাড়ির সবাই সেইখানে আছে। শোন, আমি তোর কাছে আছি। এখন বল, কেমন লাগছে তোর? স্থির মায়া চোখ বুঁদে আসলে সব কিছু ঠিকঠাক আছে শুনে। আজ মায়া সব কিছু শেষ মনে করেছিল, কিন্তু ভাগ্য মায়াকে ফের ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকার সুযোগ দিবে ভাবেনি সে। কিন্তু মায়া ভাগ্যবতী না হলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে কিভাবে ফিরে আসে? অবশ্যই মায়া ভাগ্যবতী, আল্লাহ সহায় ওর। আচ্ছা, আজ যদি মায়া মরে যেত তাহলে তার মিস্টার ভিলেন কি করত? মায়াকে ভুলতে পারতো, নাকি মায়াকে ভোলার জন্য আবারও বিয়ে করে নিত সামাজিক পুরুষদের মতো? মায়ার মাথায় হৃদের চিন্তা আসতে চমকে উঠল। হঠাৎ মনে পড়ল হৃদ তো ভালো ছিল না। লাস্ট টাইম কেমন অদ্ভুত অস্বাভাবিক আচরণ করছিল। শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল। তারপর তারপর গাড়ি করে কোথায় গেল? হসপিটালে আসেনি মায়ের খোঁজ নিতে? আতঙ্কিত মায়া ফের ঘাড় ঘুরিয়ে হেনা খানের দিকে তাকিয়ে তড়িঘড়ি প্রশ্ন করে উঠল, দাদি, উনি উনি কই? মায়ের উদ্বিগ্নতায় ক্ষুব্ধ হলো হেনা খান। তিনিও অসন্তুষ্ট গলায় বলল, অসুস্থতায় পড়ে এত প্রশ্ন করছিস কেন তুই? তোর এত সবার খোঁজ নিতে হবে? সবাই ভালো আছে, এবার চুপচাপ রেস্ট কর। হেনা খানের উত্তরে মন ভরল না মায়ার। অস্থিরতায় মন ছটফট করে উঠল। ও দেখেছিল হৃদ ভালো নেই, অসুস্থ ছিল, ভীষণ অসুস্থ।
ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারছিল না। এমন এমন অবস্থায় মায়া কি ঠিক থাকতে পারবে ওর স্বামীর খবর না নিয়ে? রেস্ট তো তখনই মিলবে যখন শুনবে ওর স্বামী ভালো আছে। মায়া হৃদের সঠিক অবস্থান জানতে ফের চাপা স্বরে আস্তে করে বলল, দাদি, উনি কোথায় বলো না প্লিজ। উনি কি হসপিটালে আছে? ওনাকে ডাকো না প্লিজ, আমি দেখতে চাই তাকে। প্লিজ দাদি, ওনাকে ডেকে দাও না। মায়াকে বাধা না দিয়ে পাশে পাশে এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকা নার্সটি হেনা খানের উদ্দেশ্যে বলল, ম্যাডাম, পেশেন্টের সাথে এত কথা বলা ঠিক হবে না। পেশেন্ট অনেক দুর্বল। এই মুহূর্তে ওনার শরীরের রেস্ট প্রয়োজন। বেশি কথা বললে রক্তের চাপ বাড়বে। তখন আরও সমস্যার সম্মুখীন হতে হবে পেশেন্টকে। নার্সের কথা বুঝে মায়াকে কথা বলতে নিষেধ করলো হেনা খান, কিন্তু মায়া শুনল না। হৃদের চিন্তায় আরো বিচলিত হয়ে পড়ল হেনা খান। বাধ্য হয়ে জানালো হৃদ হসপিটালেই আসেনি, এমনকি হৃদ কোথায় আছে সেটাও কেউ জানে না। হয়তো আসিফ জানে, তবে ওনারা কেউ জিজ্ঞেস করেনি আসিফকে হৃদের কথা। তারা সবাই আয়ন আর মায়াকে নিয়ে ছিল বিদায় হৃদের খবর জানে না কেউ। হৃদ মায়ের খবর নেয়নি ভেবে হুট করে যেন দলা পাকিয়ে আসা কষ্টগুলো মায়ের গলা চেপে ধরলো। এমনটা কখনো হয়নি। মায়া বিপদে ছিল আর হৃদ এগিয়ে আসেনি ওর সাহায্যের জন্য। তাহলে আজ কি হলো? হুট করেই মায়ের ফের মনে হলো হৃদ তো সুস্থ ছিল না, বরং ভীষণ রকমের অসুস্থ ছিল, যার জন্য হয়তো হৃদ মায়ের অবধি পৌঁছাতে পারেনি। মায়ের ছটফট করলো হৃদের চিন্তায় চিন্তায়। মনের ভিতর কেমন একটা গুমুট অস্থিরতা কাজ করলো অজানা বিপদের ভয়ে। মনে হলো সবকিছু ঠিক থেকেও যেন কিছু ঠিক নেই। নিশ্চয়ই মায়ের মিস্টার ভিলেন কোনো বিপদে আছে, তাই মায়ার এই মুহূর্তে তার কাছে যাওয়া জরুরি। মন ব্যাকুল হয়ে ছটফট করে মায়ের জেদ করলো সে হসপিটালে থাকবে না, বাসায় চলে যাবে, তাও এক্ষুনি। মায়ার কথায় হেনা খান বিচলিত ভঙ্গিতে মায়াকে বেশ করে বোঝাতে চাইলো এই মুহূর্তে মায়া হসপিটাল থেকে চলে যাওয়াটা ঠিক হবে না। মায়া অসুস্থ, দুর্বল, তাই মায়ার শরীরের জন্য অন্তত 2 দিন হসপিটালে থাকাটা জরুরি। কিন্তু মায়া কারোর কথা শুনলো না। উত্তেজিত অস্থির হয়ে উঠল হৃদের জন্য। সে বাসায় চলে যাবে, মানে যাবেই। তার মিস্টার ভিলেন হয়তো বাসায় আছে, হৃদকে অসুস্থ অবস্থায় দেখেছিল সে। তাই এই মুহূর্তে মায়া হসপিটালে নয়, বরং হৃদের পাশে থাকাটা জরুরি। মায়া ক্রমাগত পাগলামি আর উত্তেজনা দেখে হেনা খান বাধ্য হয়ে ডাকলো আরফ খান ও আরিফকে। মায়ার অস্থিরতা দেখে দ্রুত এগিয়ে আসলো আরিফ। মায়াকে বোঝাতে চাইলো এই মুহূর্তে হসপিটাল না ছাড়তে। 2-1 দিনের মধ্যে এমনি মায়াকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে, এখন পাগলামি না করতে। মায়া কারোর কথা শুনলো না, কান্নাকাটি করে সবার মন নরম করলো এবং হসপিটাল থেকে জোরপূর্বক ডক্টরের থেকে মায়া ডিসচার্জ করিয়ে নিল। রাত তখন শেষ, 4:50 বাজে, মানে প্রায় ভোর। মায়াকে নিয়ে খানবাড়িতে আসলো হেনা খান ও আরিফ। আরাফ খান আসেনি, তিনি আয়নের অপারেশনের জন্য থেকে গেছেন হসপিটালে। সবাই কান্নাকাটি করছে আয়নকে নিয়ে। এমন অবস্থায় ওনার বাসায় আসাটা উচিত মনে হয়নি বলে আরিফকে পাঠিয়েছেন মায়াদের সাথে। আরিফ মায়াকে কোলে করে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে অল্প কিছু সময়ের মধ্যে ফের চলে যায় হসপিটালে মায়াকে নিজের খেয়াল রাখতে বলে। এই মুহূর্তে আরিফেরও সেখানে থাকাটা জরুরি মনে করলো, কারণ মায়া ব্যথাগুলো তেমন গভীর নয়, শুধু মাথার আঘাতটা ছাড়া। মায়ার কপালে মোটা করে ব্যান্ডেজ করা, গলায়, 2 হাতে এবং 2 হাঁটুতে ব্যথার জায়গাগুলোতে মলম লাগানো, তবে ব্যান্ডেজ নেই। তখন মায়া দৌড়াদৌড়িতে আর মাথা থেকে অতিরিক্ত রক্ত ঝরায় মায়ার শরীর বেশ দুর্বল। তবে 2 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যেত, এমনটা ডক্টরদের ধারণা। কিন্তু মায়া পাগলামো করে বাসায় চলে আসায় কেউ বেশি খুশি হয়নি। হেনা খান মালাকে ডেকে মায়াকে উপরে পাঠালো হৃদের রুমে। মায়া মালার সাহায্যে কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো হৃদের রুমে। লক খুলতে গিয়ে বুঝতে পারলো রুমটি আগে থেকেই খোলা আছে, লক নেই, শুধু ভিতর থেকে চাপিয়ে রেখেছে। তার মানে মায়ের মিস্টার ভিলেন রুমেই আছে। হঠাৎ আনন্দে যেন মায়ার মন নেচে উঠল। মালা চাপিয়ে রাখা দরজাটা খুলতে গিয়ে বাধা দিয়ে মায়া বলল, তুমি চলে যাও মালা আপু, আমি বাকিটা যেতে পারবো। মনের দ্বিধায় মালা বলে ওঠে, একা যাইতে পারবেন আফামনি? পারবো। মালা মাথা নাড়িয়ে চলে গেল।
মায়া দরজা পাশে দেয়াল ধরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে ধীরে দরজা টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলো রুমটি বেশ অন্ধকার। রুমের ড্রিম লাইটও অফ করা, তবে বারান্দায় কাঁচের দেওয়াল ধরে লাইটের তেজ রশ্মিতে রুমের ভিতরটা ঠিকঠাক দেখা যাচ্ছে। এমনকি হৃদের বিছানায় হৃদের পাশে কেউ ঘুমিয়ে আছে সেটাও বোঝা যাচ্ছিল। হৃদ বিছানার বাম পাশে, মায়া সাইডে কখনো ঘুমায় না, তাহলে আজ কিভাবে? মনে অত্যন্ত ভয় আর সন্দেহ বোধ নিয়ে মায়া কপাল কুঁচকে দরজার পাশে থাকা সুইচ টিপে রুমের আলো জ্বালাতেই দেখলো বিছানার পাশে হৃদের জায়গাটা খালি, তবে মায়ার পাশের জায়গাটা খালি নেই। অর্ধনগ্ন অবস্থায় একটা গোল্ড রঙা চুলের মেয়ে মায়ার জায়গাতে শুয়ে আছে কাত হয়ে, হৃদের বালিশের দিকে মুখ করে। এলোমেলো বিছানা আর ব্ল্যাঙ্কেট দেখে বোঝা যাচ্ছে রুমের ভিতরে স্বাভাবিক কিছু ছিল না, বরং সব কিছু অস্বাভাবিক ছিল। হৃদের কাপড়ের সাথে মেয়েটির কাপড়গুলোও এলোপাতাড়ি ফ্লোরে ছড়িয়ে পড়ে থাকতে দেখে মায়া যেন থমকে দাঁড়ালো, স্তব্ধ নির্বাক হয়ে গেল। দুর্বল শরীরে খেই হারিয়ে পড়তে গেলে কাঁপা কাঁপা হাতে দরজার দেয়াল ধরে গা এলিয়ে দাঁড়ালো। মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকিত মায়া। অসহ্য কষ্টে ধুকছে গলা, নিঃশ্বাস টানতে কষ্ট হওয়ার সময় মায়া হাঁ করে ঘন ঘন নিঃশ্বাস টানল নিজের মাঝে। চোখের দেখা অনেক কিছু ভুল হতে পারে ভেবে ফের এলোমেলো রুমটার দিকে তাকালো মায়া টলমলে চোখে। কিন্তু মায়ের অবিশ্বাস্য মন যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না মেয়েটির উপস্থিতি হৃদের রুমে, তাও এমন নগ্ন অবস্থায়। মায়ের কণ্ঠনালী চেপে আসা কষ্টটা দ্বিগুণ করলো যখন দেখলো হৃদ ওয়াশরুমের দরজা খুলে গোসল করে বের হলো খালি গায়ে, মাথা মুছতে মুছতে। মায়ার চোখে পড়ল হৃদের উন্মুক্ত বুকে পিঠে লালচে আঁচড়ের দাগ। অনুভূতি শূন্য টলমল চোখে উপচে পড়ল নোনা জল। মায়ার শুকনো ঢোক গিলতে গিয়েও বাধা পড়ল গলায়। কষ্টের দরুন ব্যথাগুলো নোনা জল হয়ে চোখ বেয়ে পড়ছে গালে। হৃদ মাথা মুছতে মুছতে ওয়াশরুমের দরজা টেনে ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে এই মুহূর্তে নিজের রুমে দেখে চোখ বোলালো মায়ের ব্যথিত অশ্রুসিক্ত অবিশ্বাস্য দৃষ্টিতে। এক পলক মায়াকে পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে এলো তার, তীক্ষ্ণ গলায় প্রশ্ন করলো, কিছু এখানে? কি চাই? মায়ার এখানে চাই সেটা আদৌ ভেঙে বলার প্রয়োজন আছে মায়ার? এটা মায়ার রুম, মায়ার সংসার, আর নিজের সংসারে একটা মেয়ে কি চাইতে পারে সেটারও কৈফিয়ত দিতে হবে। তাহলে মায়ার এই মুহূর্তে কি চাওয়ার আছে এখানে? অস্বাভাবিক কিছু চাওয়ার নেই, সবটাই স্বাভাবিক চাওয়া। তাহলে মায়া কৈফিয়ত কেন দিবে? শারীরিক দুর্বলতা থেকে বেশি মানসিক চাপে পড়ে গেল মায়া। অসুস্থ মনের ভারে মুখ থেকে কথা বের হচ্ছে না, ভীষণ গলা কাঁপছে। হৃদকে উত্তর করতে গিয়েও পারছে না, গলায় দলা পাকিয়ে আসা অসহনীয় ব্যথায় কম্পিত ঠোঁট নাড়িয়েও মায়া কিছু বলতে পারল না। অবশেষে শুধু দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে থাকলো। হৃদ মায়াকে কিছু বলতে না দেখে একবার খানিকটা বিরক্তি নিয়ে শব্দ করে বলল, মেয়ে বলছো না কেন কিছু এখানে? প্রাইভেসি বলতেও একটা কথা আছে, দরজা নক করলে না কেন? থমকে দাঁড়ালো মায়া হৃদের পরিবর্তনে। এতটা অপমান, কিন্তু কেন? হৃদের চেঁচানোতে ঘুম ভেঙে গেল বিদেশি মেয়েটির। ঘাড় উঁচিয়ে তাকালো হৃদ মায়ার দিকে। দুজনের মধ্যে হওয়া বিষয়টি বুঝতে না পেরে মেয়েটিও মাথা চেপে উঠে বসলো বিছানায়। হৃদকে উদ্দেশ্য করে ঢুলতে ঢুলতে মিষ্টি স্বরে বলল, বেবি মাই হেড ইজ টু মাচ পেইন। মায়া হৃদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে আঙুল তাপ করলো মেয়েটির দিকে, কম্পিত স্বরে বলল, এই মেয়েটি কে? আমার বিছানায় কি করছে? আপনারা কি একসঙ্গে? মায়ার কথা শেষ করতে না দিয়ে হৃদ সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ। মায়া থমকে দাঁড়ালো অনুভূতি শূন্য চোখে। মুহূর্তেই যেন আকাশ ভাঙলো মায়ার মাথায়। দুর্বল শরীরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শরীরের রোম রোমে জাগ্রত হলো কম্পন ও তীব্র অপমান। মায়ার কিছু বলার আর রইল না, তবে আক্রোশ রাগ জেগে উঠল নিজের উপর। মায়ার সংসার সবেমাত্র 22 দিন হলো, আর এতেই পরনারীর সঙ্গ নিল ওর স্বামী।
তীব্র ঘৃণা আর জেদ মনেই জড়িত হলো। মায়া সব মেনে নিতে পারে, কিন্তু ব্যভিচার কখনো না। মরে যাবে তারপরও ব্যভিচারে মাথা নত করবে না কারোর সামনে। মায়া কিছু করার আগে পুনরায় রুমের গঠিত সব কিছু সত্যায়িত যাচাই করতে চাইল। রাগান্বিত চোখে মেয়েটির দিকে তাকাতেই বিছানায় বসা বিদেশি মেয়েটি হৃদকে উদ্দেশ্য করে বলল, বেবি, ইটস সিলি। হৃদের সোজা সাপটা উত্তর, মাই এক্স ওয়াইফ। এক্স ওয়াইফ? লাইক সিরিয়াসলি? মায়া এক্স ওয়াইফ? কাল পর্যন্ত যে বিছানায় মায়া স্থান ছিল, আজ সময়ের ব্যবধানে অন্য নারী ঠাঁই পেল। কাল পর্যন্ত যে শরীরে মায়ার চিহ্ন থাকতো, আজ অন্য নারী স্পর্শ তাতে লেগে আছে। মা কি ভুল করলো বাবার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে গিয়ে একজন গ্যাংস্টারকে ভালোবেসে বিয়ে করে? মায়ার বাবা তো ওকে সাবধান করেছিল, গ্যাংস্টাররা একাধিক নারী প্রিয় হয়। তাহলে মায়া কেন বুঝতে চাইলো না বাবার কথাটা? ভালোবাসায় কি অন্ধ ছিল, নাকি হৃদের প্রতি বিশ্বাসটা বেশি ছিল? মায়া নিজের সত্তা হারিয়ে চোখ মুখ শক্ত করে হৃদকে বলে উঠল, মেয়েটিকে হৃদ দুকদম এগিয়ে হাতের ভেজা টাওয়ালটি বিছানার ওপর রাখতে রাখতে বলল। মাই সেকেন্ড ওয়াইফ। মায়া জায়গা থেকে নড়ে উঠল। পাঁত ভাঙা চোখের পানি গাল গুড়িয়ে গলা অবধি পৌঁছালো। হৃদের মুখে মাই সেকেন্ড ওয়াইফ কথাটা শুনে নিজের আর ঠিক রাখতে পারল না মায়া। মুখ চেপে হুহু করে কেঁদে উঠে বলল, আপনি মিথ্যা বলছেন, আমি বিশ্বাস করি না। হৃদ ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বিরক্তি গলায় বলল, বিশ্বাস করা না করা একান্ত তোমার ব্যক্তিগত ইস্যু। নো ইউ জাস্ট এক্সিস্ট ফর মি। তুমি আমার সাথে যা করেছো তার রিটার্ন ফেরত দিলাম আমি। পাওনা রাখি না আমি, সুদে আসলে ফেরত দিই। নাও ইউ গেট লস্ট। হৃদের কথার অর্থ না বুঝে মায়া মুখের উপর থেকে হাত সরিয়ে বলল, আপনি কেন আমার সাথে এমন করেছেন? কেন আমাকে ঠকালেন? কি করেছি আমি? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? দুজনের কথোপকথনের মধ্যে উঠে দাঁড়ালো মেয়েটি। ফ্লোর থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে মায়ের দিকে এগিয়ে এসে বলল, হে ইউ ডাম গার্ল, ইউ জাস্ট গেট লস্ট। কেন সকাল সকাল ডিস্টার্ব করছিস মদের? হৃদ পিছন থেকে মেয়েটির ভাষা ঠিক করে বলল। আমাদের। মেয়েটিও একইভাবে বলল। হ্যাঁ, আমাদের। দুজনের সখ্যতা ভাবটা মায়ার পছন্দ হলো না। একের পর এক চমকে থমকে যাওয়া মায়া আচানক এই কাণ্ড করে বসলো। মায়ার পাশে দেয়ালের সাথে সাজিয়ে রাখা ফুলের ভাসটি দু হাতে তুলে হঠাৎ সজোরে বাড়ি মারল মেয়েটির মাথায়। মায়ার হঠাৎ কাণ্ডে থমকে যায় হৃদও। বিষয়টি কি হয়েছে বুঝতে বুঝতে মেয়েটি সজোরে চিৎকার করে দু হাতে মাথা চেপে ধরে লুটিয়ে পড়ল ফ্লোরে মায়ার পায়ের কাছে। অঝরে রক্ত ঝরতে ঝরতে জ্ঞান হারালো মেয়েটি। আর তাতেও মায়ের বিশেষ পরিবর্তন হলো না, বরং আক্রোশে ফেটে পড়ল রাগে। হৃদ থমকানো ভঙ্গিতে মায়াকে ধমকে উঠে বলল, হেই, কি করেছো তুমি এটা? হ্যাঁ, সব কিছুতে? হৃদের কথাগুলো শেষ করতে পারল না মায়া হঠাৎ আক্রমণের কারণে। হৃদ সরে যেতে চাইলেও সম্পূর্ণ সরতে পারেনি বলে হৃদের হাতে ভাসল মায়ের হঠাৎ ছুঁড়ে আসা দেওয়ালের ফ্লাওয়ার ভাসটি। হৃদ আঘাত পেয়ে মৃদু স্বরে চেঁচালো শিট বলে। বাম হাতটি ঝাঁকাতে ঝাঁকাতে ডান হাতে চেপে ধরে মায়ের দিকে রাগান্বিত চোখে তাকালো। হৃদ কিছু বলবে তার আগে মায়া হামলে পড়লো হৃদের গায়ে। দু হাতে ছুটিয়ে হৃদকে এলো পাথারে আঘাত করতে করতে বলল, কি ভেবেছেন ছেড়ে দেব আপনাকে? আমাকে ঠকিয়ে অন্য কাউকে নিয়ে সুখী সংসার করবেন? আমি তা হতে দিব? আমি নিজেও মরবো সাথে আপনাকে নিয়ে। তারপরও অন্য কারোর সাথে সুখী সংসার করতে দুনিয়াতে রেখে যাব না, কোনো দিন না। মায়া এলো পাথারি আঘাতে হৃদ মায়া দু হাত আঁকড়ে ধরে রাগে রিরি করে ওর বাহু চেপে টেনে মায়াকে রুম থেকে বের করতে করতে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাথে সব সম্পর্ক আমরা এখানেই দিই। যা, গিয়ে মর যেখানে পারিস। আমার দৃশ্যমানে তোকে আর দেখতে চাই না। ফের আমার চোখের সামনে আসলে সেদিনের জানে বেরো দেবো তোকে। মায়াকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল হৃদ। মায়ার আঘাত করা হৃদের ব্যথিত হাতটা কেটে সেখান থেকে রক্ত ঝরছে। হৃদ হাত ঝাঁকিয়ে তাকালো ফ্লোরে পড়ে থাকা মেয়েটির দিকে। মৃদু স্বরে আওড়ালো, শিট। আবার নতুন
উদ্ভট ঝামেলায় পড়ে হৃদ বিরক্তিতে অতিষ্ঠ হয়ে মেয়েটিকে ডিঙিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। চারপাশে তাকিয়ে ফোনটি খুঁজতে খুঁজতে বিড়বিড় করে বলল হৃদ। আসিফ বলে ঠাস সজোরে সজোরে দাপটে চর বসালো ছেলেটির গালে অর্ধবয়স্ক লোকটি। তেতে উঠে ছেলেটি কলার চেপে ধরে ঝাঁকিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, সাহস কি করে হয় আয়ানকে আঘাত করার? তোদেরকে নিষেধ করেছিলাম না আয়ানকে এসবের মাঝে না টানতে? তারপরও কেন টানলি? কেন ওকে আঘাত করলি বল? আকস্মিক থাপ্পড়ে বাম দিকে ঝুঁকে পড়ল ছেলেটি, কিন্তু তার পর মুহূর্তে সোজা হয়ে দাঁড়িয়ে ক্ষুব্ধ চোখে তাকালো অর্ধবয়স্ক লোকটির দিকে। নিজের কলার চেপে ধরাটা পছন্দ হয়নি তার, তাই নিজের কলার ছাড়াতে ছাড়াতে রাগান্বিত কণ্ঠে বলল, তোমার ছেলেকে আমরা আঘাত করিনি নাহিদ চৌধুরী। সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। অযথা আমাদের দোষারোপ করা বন্ধ করো, নয়তো আমি হিতের বিপরীত গিলে তোমার জন্য মঙ্গলকর হবে না বলে দিলাম। ছেলেটির হুমকি স্বরূপ কথায় তেতে উঠে চেঁচালো নাহিদ চৌধুরী। ফের ছেলেটির গলায় ঝাঁকিয়ে বলতে লাগলো, ইউ বাস্টার্ড। আহা নাহিদ, কি করছো? রাফিনের উপরে রাগ করছো কেন? অয়নকে কেউ সত্যিই আঘাত করেনি, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু মাঝ থেকে মায়াটা বেঁচে গেল তোমার ছেলের জন্য। নয়তো আজ রাতেই ঝামেলা শেষ হয়ে যেত হারামজাদিটার। রাফিনের গলার শার্ট ছেড়ে নাহিদ চৌধুরী ঘাড় বাঁকিয়ে তাকালো হসপিটালের বিছানায় শায়িত আয়েশা আবদুল্লার দিকে। নিখুঁত নৈপুণ্য সেই বৈদেশিনী চেহারার গঠন, চেহারা দেখে বয়সের আন্দাজ করা মুশকিল। তিনি এগিয়ে গেল আয়েশা আবদুল্লার দিকে। ডান হাতের বাহুতে মোটা করে ব্যান্ডেজ করা। আসিফের তখন গুলি করাতে কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছিল তারা, নয়তো আজ সেখানেই হয়তো জীবনের শেষ মুহূর্ত গুনতে হতো ওনার। নাহিদ চৌধুরী রাগ নিজের মধ্যে চেপে রেখে বেডের সামনে চেয়ারটা টেনে বসতে বসতে সন্দিহান গলায় বলল, আমাদের প্ল্যানিং মতোই তো এগোচ্ছিল সব কিছু, তাহলে হঠাৎ করে আমরা হেরে গেলাম কিভাবে? আমাদের তো ভয় পেয়ে পালিয়ে আসার কথা ছিল না, কারণ পার্টিতে না হলেও শতকের বেশি মুখোশধারী গুন্ডা ছিল যারা আমাদের একটা ইশারায় হামলা করত রিত ও তাদের দলবলের ওপর। তাহলে বলা যায় আমাদের নয় বরং রিত খানের হারটা নির্ধারিত ছিল। সেখানে আমরা হারলাম কিভাবে? রিত খান তো আমাদের সাথে লড়াই করার পরিস্থিতিতে ছিল না, কারণ সে ড্রাগসে আক্রান্ত ছিল। সে চাইলেও নিজের পরিবারের কাউকে বাঁচাতে পারতো না। সব দিক থেকেই আমাদের জয় নিশ্চিত ছিল। তাহলে সেখানে এতটা বাজেভাবে হারলাম কিভাবে সেটাই বুঝতে পারছি না যে আমাদের ভুলটা কোথায়। আচ্ছা, এই সব কিছুর পিছনে রিত খানের হাত নেই তো? সে পূর্বে থেকে আমাদের প্ল্যানিং সম্পর্কে অবগত ছিল না তো? নাহিদ চৌধুরীর কথা বেশ চিন্তিত হলো রাফিন ও আয়েশা আবদুল্লাহ। আসলে তারাও বুঝতে পারছে না হঠাৎ করে কি থেকে কি হলো, আর তাছাড়া ওনারাই বা কেন হঠাৎ করে পালিয়ে আসলো। আসিফ যখন ওনাকে গুলি করলো তখন তারা কেন পাল্টা হামলা আসিফের উপর না করে কায়ারের মতো পালিয়ে আসলো? তাদের তো অনেক বড় দলবল নিয়ে গিয়েছিল হামলার জন্য, তাহলে হুট করে সব কিছু পাল্টে গেল কেন? এতটা ভয় পেয়েও বা কেন পালালো? এখানে তো ভয় কিছু ছিল না, রিত খান তো পার্টিতে ছিল না, তাহলে? আয়েশা আবদুল্লাহ এলোমেলো চিন্তায় মুখ খুলল রাফিন। অদ্ভুত তীক্ষ্ণ গলায় বলল, আপাতত হারে কেমনটা বলতে পারছি না, তবে তোমাদের মুখের জন্য এবার জীবনটা যাবে সবার। রিত খান এমনিতেই বসে থাকবে না, এতক্ষণে হয়তো সবটা জেনে গেছে সে, এবং কাকে কিভাবে মারবে সেটা পরিকল্পনা করতেছে। আমারই ভুল এসব মূর্খ মানুষের সাথে হাত নাড়াটা। কাজের কাজ তো কিছুই হলো না, অকাজের ঢেকি সব। রাফিনের দিকে রাগান্বিত চোখে তাকালো নাহিদ ও আয়েশা। নাহিদ চৌধুরী কিছু বলতে চাইলে বাধা দেয় আয়েশা আবদুল্লাহ। তিনি নিজেদের মধ্যে ঝামেলা চাচ্ছে না, এতে আগত বিপদের হাল মিলবে না, বরং আরও ঝামেলা হবে নিজেদের মধ্যে। তিনি ঝামেলা চায় না, নিজেদের সুন্দর সুস্থ মেয়েকে পাগল বানানোর জন্য হৃদ থেকে প্রতিশোধ চায়। হৃদ মায়ার জন্য তো মেহুকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিল মরতে। মা হয়ে তিনি দিনের পর দিন একটা মাত্র মেয়েকে পাগলামো করতে দেখে যাচ্ছে আজ বিগত 24 দিন ধরে।
অসহ্য যন্ত্রণা হয় যখন তিনি মেহুকে বন্দি ঘরে পড়ে থেকে চিৎকার করতে দেখেন, আবোল তাবোল বলতে দেখেন, আলোকে ভয় পায়, মানুষকে ভয় পায়, কাউকে দেখলে অকারণে চিৎকার করছে। এমনকি ডাক্তার দেখেও লাভ হচ্ছে না, কারণ ডাক্তাররা সবাই ওনাদের নিরাশ করেছেন, নিশ্চয়তা দিচ্ছে না কবে মেহু ভালো হবে সেটি। আর এই সব বিষয়গুলো থেকেই তিনি আক্রোশে হিংস্র হয়ে যতক্ষণ না পর্যন্ত মায়াকে হৃদের জীবন থেকে নিঃশেষ করছে ততক্ষণ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলবেন না তিনি। সেই প্রচেষ্টা আজ তিনি প্ল্যানিং করে মায়াকে ড্রাগ সেবন করাতে চেয়েছিল, কিন্তু মায়া সেবন না করে আয়নের সাথে চলে যায় বাহিরে। তারপরও তারা দমে যায়নি। আয়নের জায়গায় রুমের ভিতর আয়ন মায়ার মতো করে অন্য একজোড়া ছেলে মেয়েকে পাঠালো, মায়া আর আয়নের কৃত্রিম ভয়েস রেকর্ড বাজিয়ে দিয়ে। এইদিকে ড্রাগ সেবনকৃত হৃদের মাইন্ড ডাইভার্ট করাতে চাইল। সব কিছু ঠিকঠাক চলছিল, তিনিও আজ মায়াকে মারতে নিয়েছিল, কিন্তু আসিফের জন্য সফল হতে পারেনি। সবকিছুর মূলে তো এই আসিফ ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে হৃদের কাঁধ বরাবর। এই জন্য মূলত ওনারা হেরেছে আজ। না, এই আসিফের আগে একটা বিহিত করা চাই। সারাক্ষণ ভাই ভাই করে না, এই আসিফকে দিয়েই চাল খাটিয়ে হৃদকে ধ্বংস করে কবরে পাঠাবে তারা। আয়েশা আব্দুল্লাহ শান্ত কণ্ঠে নাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আসিফের পরিবার বলতে কে কে আছে কিছু জানো তুমি? আয়েশা বেখেয়ালি প্রশ্নে বিরক্তি প্রকাশ করলো নাহিদ চৌধুরী। চাপা স্বরে বলল, কেন? কারণ এবার আসিফকে দিয়েই হৃদ খানের শেষ পথ খুঁজবো। হৃদ খান অবধি আমরা সহজে না পৌঁছতে পারলেও আসিফ কিন্তু হৃদ খানের বিশ্বস্ত লোক, তাই আসিফকে দিয়েই হৃদ খানের কপালে বন্দুক ঠেকাবো। হৃদের আশেপাশে তো সারাক্ষণ আসিফই থাকে, তাই না? তাহলে হৃদকে মারতে ওর 2 সেকেন্ড লাগবে না, বরং খুব সহজেই মারতে পারবে। আয়েশা তীক্ষ্ণ বুদ্ধির জোরে চমকে উঠল রাফিন ও নাহিদ চৌধুরী। তারা সত্যি এভাবে কখনো ভেবে দেখেনি। আসিফের মতো বিশ্বস্ত লোক আর কেউ নেই হৃদের। তাছাড়া সবসময় তো আসিফ হৃদের সাথে লেগে থাকে, তাহলে আসিফকে ব্যবহার করে হৃদকে মারাটা তাদের আরও সহজ হবে। আঘাতে 2 দিন পরে মায়া খানিকটা শারীরিক সুস্থ হলেও মানসিকভাবে বিধ্বস্ত থেকে থেকে হঠাৎ ফুঁপিয়ে ওঠে কান্নায়। বাড়ির কারো সামনে কাঁদে না, শক্ত মনোবলেই বসে থাকে। তবে সবার আসা যাওয়া মায়ার রুমে থাকলেও বিশেষ একটা সময় যখন কেউ থাকে না মায়ের সাথে, বরং বাড়ির সবাই হসপিটালেই বেশিরভাগ সময় কাটায় আয়নের পাশে। আয়নের অপারেশন সাকসেসফুল হলেও এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওকে। কথাবার্তা বলছে না, তবে জ্ঞান ফিরেছিল আরও একদিন আগেই। মায়ার পরিবার বলতে আরিফ, জুঁই আর ফিহাই আছে এখনো পর্যন্ত ঢাকায়। ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য সে কি বেহাল দশা ফিহার, অতিরিক্ত কান্নার জন্য মাঝে একবার জ্ঞান হারিয়েছিল, তবে এখন ভালো আছে। ছেলের করুণ দশা দেখে পূর্বে থেকে জ্ঞান হারিয়ে হসপিটালে অ্যাডমিট ছিল মেহেরবান। তিনি অতিরিক্ত চাপ নিতে পারেন না, কিন্তু ওনার সাথেই এমনটা হয়। প্রথমবার ফিহার আত্মহত্যার চেষ্টা, অন্যবার আয়নের করুণ অ্যাক্সিডেন্ট। উনি যেন ভেতর থেকে ভেঙে পড়েছেন। এসবের মাঝে নাহিদ চৌধুরী অপরাধী মুখ পাথর মূর্তি হয়ে বসে থাকলো সবটা সময়। উনি যেন বুঝতেই পারলো না কি থেকে কি হলো, কি করতে চেয়েছিল আর কি হলো। আয়ন এসবের মাঝে ফেসে যাবে তিনি ঘুণাক্ষরেও টের পায়নি। যদি জানতো তাহলে আরও সতর্ক থাকতো, কিন্তু কিভাবে কি হলো কিছুই যেন বুঝলো না। অস্থিরতায় ধুকে যেন আরও জ্বলে উঠল প্রতিহিংসায় হৃদের উপর। এই সব কিছুর জন্য হৃদকেই দায়ী করলো। আজ আয়নের এই বেহাল দশা শুধুমাত্র হৃদের জন্য না। হৃদের ওপর তিনি প্রতিশোধ নিতে চাইতো, আর না ওনার ছেলের এমন দশা হতো। ভিতরকার হিংস্র প্রাণীদের জন্য চল শক্ত হলো। হৃদকে নিঃশেষ করতে মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল। সব কিছু এমনি ছেড়ে দিবেন না তিনি, এর শেষ দেখেই ছাড়বে। হৃদের ধ্বংস হবে ওনার সুখের ঠিকানা, হৃদকে ধ্বংস করেই হবে ওনার সুখের ঠিকানা। কুটুক্তি বুদ্ধিতে বাঁকা হাসল তিনি। সেই হাসিটা নজরে ভিড়ল জুঁইয়ের। তিনি চোখ তুলে উপরে তাকাতেই থতমত খেয়ে যায় জুঁইকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে।
দ্রুত সঙ্গে সঙ্গে নিজেকে সামলিয়ে উঠে অন্যতায় চলে যায় তিনি। জুই অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল নাহিদ চৌধুরীর যাওয়ার দিকে। মূলত জুই বুঝল না হুট করে নাহিদ চৌধুরীর পরিবর্তিত আচরণটা। মূলত জুঁইয়ের এলোমেলো মস্তিষ্কে চিন্তা ভাবনা এই মুহূর্তে ভেঙে পড়েছে নিজের মধ্যে আয়নকে মৃত্যুশয্যায় দেখে। বিগত 2 দিনে জুঁই বুঝতে পেরেছে সেদিন রাতে পার্টিতে রুমের ভিতরে মায়া আর আয়ন নয়, বরং অন্য কেউ ছিল। মায়া আয়নের সাথে অন্য কোথাও যেতে চাইলে অ্যাক্সিডেন্টটা হয় তাদের। আর জুঁই সেটা বুঝতে না পেরে মায়াকে ভুল বুঝলো। এমনকি অতিরিক্ত মানসিক চাপে পড়ে মায়ের সাথে বাজে ব্যবহার করে অভিশাপ পর্যন্ত দিল, যার জন্য এখন জুঁই নিজের ভুল বুঝতে পেরে অপরাধবোধে ভুগছে। না মায়ের সাথে চোখ মেলাতে পারছে আর না আয়নের সাথে। আয়ন কোনো কিছু না জানলেও নিজের মধ্যে তীব্র অনুশোচনা কাজ করছে এই ভেবে মায়া আয়নের জন্য জুঁইয়ের কাছে হেল্প চাইতে এসেছিল, কিন্তু জুঁই মায়াকে সাহায্য করেনি, বরং রাগের মাথায় উল্টো আঘাত করেছিল। এখন কোন মুখে জুঁই মায়ার সামনে দাঁড়াবে ক্ষমা চাইতে? মায়া গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে বিছানায় কাত হয়ে শুয়ে রইল। বিগত 2 দিন একইভাবে নিজের রুমে শোয়া অবস্থায় কেটেছে ওর, চুপচাপ আর নির্ঘুম। মায়া মানসিকভাবে আঘাত পেলে হুট করেই যেন চুপচাপ হয়ে যায়। তবে মায়ার এত চুপচাপ থাকাটা বেশ জোরালোভাবে নিল না হেনা খান আর আরাফ খান, তারা কেউই স্বাভাবিকভাবেই নিল। মূলত এই জন্য অন্য দৃষ্টিতে নেয়নি, কারণ তারা ভাবলো হয়তো মায়া অসুস্থতার জন্য সারাদিন শুয়ে বসে থাকে রুমে। বিষয়টা তারা স্বাভাবিকভাবেই নিল আয়নের চিন্তায়। কারণ হেনা খান দিনের অর্ধেকটা সময় মায়ার সাথে থাকলেও বাকি অর্ধেকটা সময় থাকেন হসপিটালে আয়নের সাথে, তখন মায়ার কাছে মালাকে রেখে যায়। এই 2 দিন মায়ের সাথে হৃদের মোটেও দেখা হয়নি। হৃদের বাড়িতে আসা যাওয়া সম্পর্কে মায়া কিছু জানে না। মায়া শুধু নিজের রুমেই পড়ে থাকে, কাঁদতে চায় না, কিন্তু হঠাৎ করে ফুপিয়ে কেঁদে ওঠে হৃদ পুনরায় বিয়ে করেছে বিষয়টা ভেবে। মায়ের বিশ্বাস হয় না, আবার হয়ও, কারণ হৃদ মায়াকে কখনো মিথ্যা বলে না। হৃদের সব কিছুই মায়া বিশ্বাস করে। তাহলে এমন সিরিয়াস মুহূর্তে তো হৃদ এমনি মায়াকে মিথ্যা বলে মজা করবে না, তাই না? রাত গড়িয়ে সকাল হলো। বিয়ের 25 দিনের মাথায় মায়া শুনল টিয়া অপহরণ হয়েছিল ঠিক 1 দিন আগে। কে বা কারা টিয়াকে অপহরণ করে, গণধর্ষণ করে পুড়িয়ে মেরে কলেজ গেটের সামনে ফেলে যায়, আর তাতে হইচই পড়ে যায় কলেজে। এই বিষয়ে ছায়া খান বাড়িতে টেলিফোনে ফোন করে জানায় মায়াকে। উত্তেজনায় মায়া অস্থির ভঙ্গিতে ছুটল কলেজের দিকে। এলোমেলো বোরখা পরেই গেল কলেজে। তবে মায়ার সঙ্গে বডিগার্ডরা গিয়েছিল পিছন, মায়াকে একা ছাড়েনি। মায়া যখন কলেজে পৌঁছালো তখন দুপুর 12টা ছিল। হেনা খান বাসায় না থাকায় মায়াকে কেউ আটকাতে পারেনি। তাড়াহুড়ো মায়া কলেজে ঢুকে ছায়াকে পেল নিজের ক্লাসরুমেই বসে কাঁদছিল অঝোর ধারায়। মায়াকে দেখে যেন আরো উদ্বিগ্নতায় কাঁদলো ওকে জড়িয়ে ধরে। মায়া বন্ধু মহলে সবচেয়ে শক্ত মনেরই ছিল ছায়া, আর ছায়ার ভেঙে পড়া দেখে মায়াও ফুপিয়ে উঠল। একে একে মায়ার পছন্দ মানুষগুলো যেন হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে কোথায়। সব কিছু যেন হুট করে এলোমেলো হয়ে যাচ্ছে মায়ার সাথে। আচ্ছা, মায়াদের এই অবস্থা হলে আসিফের কি অবস্থা হচ্ছে? ভালোবাসার মানুষটিকে চিরতরে হারিয়ে নিশ্চয়ই করুণ পরিস্থিতি তার। টিয়াকে তো আসিফ সত্যিই ভালোবাসতো। মায়া বাসায় ফেরার সময় বডিগার্ড ও মানুষদের সমাগমে আড়ালে মায়ার হাতে চিঠি ধরিয়ে দিল মায়ার ক্লাসের ম্যাম তানিশা। মায়া চমকিত মুখে তাকাতেই তিনি চোখের ইশারায় মায়াকে রিয়াক্ট করতে না করে তিনি মায়ার বইয়ের ভাঁজে চিঠি রেখে মায়াকে চুপি সারে দিয়ে দিল। মায়া সবটা দেখেও অবুঝের ন্যায় আচরণ করলে অবুঝের মতো আচরণ করলো দেখেনি বলে বডিগার্ডের সামনে। ওকে কেন ওর ম্যাডাম চিঠি দিয়েছে বিষয়টি সন্দেহ দৃষ্টিতে দেখেও ব্যাগের ভিতর বইটি ঢুকিয়ে দিল। মনে মনে চিন্তা করলো অবশ্যই জরুরি কিছু হবে হয়তো মায়ার জন্য, নয়তো এমনি তো আর মায়ার ম্যাডাম চিঠি দিবে না। ছেলে হলে না হয় বুঝতো প্রেম নিবেদন করতে চাইছে মায়াকে, কিন্তু ম্যাডাম হয়ে কিভাবে কি? নিস্তব্ধ পরিবেশ। রাত প্রায় 10টা নাগাদ। হাতের ভাঁজে চেপে ধরে রাখা চিঠিতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে মায়া। মনে অসংখ্য দ্বিধা, চিঠিটা পড়বে কি পড়বে না তাই নিয়ে।
মনে অনেকটা সংকোচ। মায়াকে কেন একজন টিচার চিঠি দেবে সেটাই ভেবে পাচ্ছে না সে। এমনি নিজের জীবনে অগণিত ঝামেলার শেষ নেই, নতুন করে যেন কিছুই ভালো লাগছে না ওর। মায়া চিঠিটা পড়তে নিয়েও পড়তে ইচ্ছা করছে না বলে বালিশের নিচে চিঠিটা রেখে দিল। এই চিঠি পড়ে হয়তো সে মানসিকভাবে আরো ভেঙে পড়বে, নয়তো বা ভুল কদম উঠাবে। মায়া নিজের জীবনে আর ঝামেলা চায় না, সবাই ভালো আছে। তাহলে মায়া কেন শুধু শুধু নিজের কষ্টে বোঝা বাড়াবে? মায়াও ভালো থাকতে চায়, সব কিছু ছেড়ে ছুড়ে বহু দূরে যেতে চায়, যেখানে চাইলেও কেউ মায়ার উপর জোর খাটাতে পারবে না, মায়াকে কষ্ট দিতে পারবে না। মায়া একা থাকবে নিজের কর্মফল নিয়ে। কিন্তু মায়া এমন রাজ্য কোথায় পাবে যেখানে গেলে মায়ার হৃদের কথা মনে পড়বে না? এমন রাজ্য কি আদৌ আছে দুনিয়াতে? দীর্ঘশ্বাস ফেলে মায়া শূন্য ঘরটাতে এক পলক তাকিয়ে বিছানার পাশ থেকে উঠে বারান্দায় কাউচের উপর গিয়ে বসলো। চাঁদবিহীন ঘন কালো আকাশটায় নিজের এক টুকরো জায়গা খুঁজলো। এক মনে আকাশের দিকে তাকিয়ে থেকে অসংখ্য দোয়ার মাঝে একটা দোয়া করলো, এই রাতটাই যেন মায়ার জীবনের শেষ রাত হোক। কাল সকালটা যেন মায়ার না হোক। মায়া মুক্তি চায়, জীবনের অসংখ্য ঝামেলা থেকে নিস্তার চায়। মায়া নিজের জীবনটাই যেন এবার বোঝা মনে হচ্ছে। ইসলামে দ্বিতীয় বিয়েকে হালাল করেছে। সামর্থ্য থাকলে একটা ছেলে 4টা বিয়ে পর্যন্ত করতে পারে। যেখানে মায়া যদি হৃদকে দ্বিতীয় বিয়ে করার জন্য দোষারোপ করে, তাহলে মায়ারই পাপ হবে। সেই মায়া নতুন করে আর পাপ চায় না। এমনি কর্মফলে ভারটা অনেক, সেখানে হৃদকে বাধা দিয়েই বা কি করবে? কিছুই তো মায়ার হাতে নেই। তাছাড়া সবকিছুর ঊর্ধ্বে মায়া হৃদকে আর বাধাই দিতে চায় না। যার যেটা মন চায় করুক, এই নিয়ে সে কাউকে বাধা দিবে না। কিন্তু মায়ার এত ধৈর্য নেই যে সতীন নিয়ে স্বামীর সংসার করবে সারা জীবন। মায়া পারবেও না। কিছু চাওয়া পাওয়া মানুষের অপূর্ণ থাকে, সেটা মায়া জানে। কিন্তু কিছু সত্য যে মানুষকে নিঃশেষ করে দেয়, সেটা মায়া জানা ছিল না। আজ যেন সেই সত্যের মুখোমুখি হয়েও বিশ্বাস করতে পারছে না। তবে মায়া এবার আর বোকামি করবে না। হৃদকে মায়ার জীবনে দ্বিতীয়বার আসার সুযোগই দিবে না। এবার যাই কিছু হোক না কেন, এর শেষ মায়াও দেখতে চায়। গুমোট নিঃশ্বাসে মায়া গা এলিয়ে কাউচে শুয়ে চোখ বন্ধ করে নিল। এলোমেলো চিন্তায় স্বস্তির জন্য একটা সময় ঘুমিয়ে পড়ল। শীতময় দুপুর, সময়টা 12টা 15। মাথার উপর তপ্তময় সূর্যটা থাকলেও তাপ কম। মৃদু ঠান্ডা বাতাসের সাথে যেন সূর্যের উষ্ণময় তাপটা মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু সেই আবেদনময়ী আবহাওয়াটা যেন আসিফের শূন্য মনের ব্যথাটা পূরণ করতে পারছে না। এলোমেলো পোশাক আর অগোছালো চুলে হৃদের অফিসের বিল্ডিংয়ের নিচে পার্কিং এরিয়ায় বিছানো একটা টুলের ওপর মাথা ঝুঁকে হাতে ফোন নিয়ে বসে আছে। কষ্টে বুক ভার হয়ে আছে ওর। এই জগৎ সংসারে আসিফের নিজস্ব পরিবার বলতে একটা বোন আছে, মা বাবা নেই। জন্মের আগে বাবা মারা যায়, আর আসিফের বয়স যখন 13 বছর তখন মা মারা যায় ক্যান্সারে। তখন থেকেই বোনটাকে নিয়ে একা জীবন ওর। আত্মীয় স্বজন বলতে যারা ছিল তারাও সময়ের ব্যবধানে সবাই একটা সময় স্বার্থপর হয়ে গেল। তেমন কেউ কাছে রইল না, তার শুধু বোনটাই ছিল। বোনটাকে বিয়ে দেয় আসিফের যখন 20 বছর, তখন 2 বছরের ছোট ছিল ওর বোন। একটা ভালো ছেলের হাতেই আদুরে বোনটাকে বিয়ে দিয়েছিল সে। বর্তমানে বোনটা স্বামী নিয়ে কোন দেশে আছে সেটাও আসিফকে বলে না, কারণ আসিফ কালো দুনিয়ার অধীনে আছে বলে। তাই ভাই বলে মানতেই চায় না। এতে অবশ্য তারও বেশ একটা মাথা ব্যথা নেই। বোনটা স্বামী নিয়ে ভালো থাকলেই হলো, দরকার নেই আসিফের সাথে যোগাযোগ করার। আসিফ সব কিছু মানিয়ে নিয়েছে নিজের জীবনে। বোনকে বিয়ে দিয়েই আরাফ খানের কোম্পানিতে কর্মচারী হিসেবে নিযুক্ত হলো। তারপর ধীরে ধীরে কিভাবে যেন হৃদ খানের কাজে কর্মে বিচক্ষণতায় বুদ্ধিমত্তার উপর আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় হৃদের দলে যেতে চাইল। হৃদও তাকে জায়গা দিল নিজের সাথে। তারপর থেকে আসিফ হৃদের সাথেই আছে। একটা সময় হৃদ খান নিজেই আসিফকে নিজের ডান হাত বানিয়ে নেয় তার বিশ্বস্ততা দেখে। আজ পর্যন্ত তাই আছে। হৃদ খানের ডান হাত বলে আজ আসিফকেও সবাই ভয় পায়।
চোখে চোখ রেখে কেউ সহজে কথা বলতে চায় না। এত পাওয়ার, এত ক্ষমতা, আজ যেন সব কিছু বৃথা মনে হচ্ছে ওর কাছে। ভালোবাসার মানুষকে দুর্বল করতে ভালোবাসা মানুষকে দুর্বল করতে দেখেছে সে, কিন্তু এতটা দুর্বল হয় সেটা জানতো না। কিন্তু আজ যেন সব কিছু থেকেও হেরে গেল। ভালোবাসার মানুষ টিয়াকে হারিয়ে যেন জীবনে অর্থ ভুলে গেল। প্রচণ্ড চঞ্চল হরিণ ছিল মেয়েটা। প্রচণ্ড চঞ্চল হরিণ ছিল মেয়েটা। তার সাথে রোজ ঝগড়া বিবাদ করতো, আবার ভালোবেসে কেয়ারও করতো। ভালোই তো যাচ্ছিল তার দিনগুলো, কিন্তু হঠাৎ করে কেন অন্ধকার নেমে আসলো তার জীবনে? কেন সবটা এলোমেলো হয়ে গেল? কেন সে এত ক্ষমতার দাপটে থেকেও ভালোবাসার মানুষকে সেভ করতে পারলো না? কেন সে ব্যর্থ হলো? কেন? এত কেনর উত্তর কে দেবে তাকে? গুমড়ে ওঠা ফিলিংসে কেঁদে উঠল আসিফ। পুরুষ মানুষের নাকি কাঁদা শোভা পায় না। আজ কেউ আসিফকে জিজ্ঞাসা করুক কষ্ট কাকে বলে, আজ সে চিৎকার করে দুনিয়াকে বলবে হুট করে ভালোবাসার মানুষের মৃত্যু সংবাদ পেলে কেমন লাগে অপরজনের, কেমন হয় হারানোর বেদনা। আসিফের একাকিত্ব জীবনে কাউকে সঙ্গী করতে গিয়ে সে তার এমন নির্মম হত্যা হবে ভাবেনি সে। আজ সে এই প্রফেশনে না আসলে হয়তো টিয়া বেঁচে থাকতো, তার পাশে থাকতো। সব কিছু তার এই প্রফেশনের জন্য হয়েছে। এই তো মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন আসিফকে ফোন করে জানালো তারা টিয়াকে নয় বরং মায়াকে ওঠাতে গিয়ে ভুলবশত টিয়াকে উঠিয়ে নিয়ে যায়, এবং আসিফ হৃদের ডান হাত হিসেবে টিয়াকে ব্যবহার করে অবশেষে গণধর্ষণে মৃত্যু হয়। কিন্তু মূল কথা তো হলো এই সব কিছু নাকি তারা ভুলবশত টিয়াকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর হৃদকে জানিয়েছিল, এবং টিয়াকে তাদের প্রয়োজন নেই বিধায় হৃদের কাছে টিয়াকে বাঁচানোর শর্ত দিয়েছিল একটা, যদি হৃদ টিয়াকে জীবিত চায় তাহলে তাদের সাথে ছোট একটা সমঝোতার চুক্তি করতে চেয়েছিল। কিন্তু তাতেও নাকি হৃদ রাজি হয়নি, বরং টিয়াকে মরতে তাদের হাতেই ছেড়ে দিয়েছিল, কোনো অ্যাকশন নেয়নি। এতে আসিফ ভীষণ কষ্ট পেয়েছে। আজ যদি টিয়ার জায়গায় মায়া ভাবি থাকতো তাহলে হৃদ ভাই কি পারতো গুন্ডাদের হাতে মায়াকে মরতে দিতে? ভালোবাসার মানুষকে বাঁচানোর চেষ্টা করতো না? অবশ্যই করতো। হৃদ ভাই তো জানতো আসিফের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল টিয়া, তাহলে কেন বাঁচালো না টিয়াকে আসিফের জন্য? হৃদ ভাই অকারণে কিছু করে না, সে জানে। তারপরও এমন কি কারণ থাকতে পারে যেটার জন্য তার ভালোবাসার মানুষকেই বলি দিতে হলো? আসিফকে বিগত ৮ বছর ধরে হৃদ ভাইয়ের বিশ্বস্ত মানুষ হয়ে এসেছে, তাহলে কেন আসিফের দিকটা চিন্তা করলো না সে? কেন? গুমোট কান্নায় আসিফ উঠে দাঁড়ালো, পকেট থেকে রুমাল নিয়ে ভালোভাবে মুখ মুছে এগুলো ৩ তলায় হৃদের কেবিনের দিকে। আজ সাহস করে কিছু জবাবদিহি তারও চাই হৃদ ভাইয়ের থেকে। আজ দিতেই হবে আসিফের সকল প্রশ্নের উত্তর। যদি না দেয় তাহলে আজ এর শেষ দেখেই ছাড়বে, তারপরও খালি হাতে ফিরবে না সে। শক্ত মনস্থির চিন্তা ভাবনা এগুলো আসিফ হৃদের কেবিনের দিকে। বেখেয়ালিপনায় নখ পর্যন্ত করতে ভুলে গেল। দরজা টেনে সোজা রুমের ভিতরে প্রবেশ করতেই মুখোমুখি হলো নাহিদ চৌধুরী মানে আয়নের বাবার সাথে। তিনি হৃদের অফিস কক্ষে বসে আছেন বেশ গম্ভীর ভাব নিয়ে। তার মুখ দেখে ভিতরকার ভাব বোঝার উপায় নেই। আসিফ ওনাকে এক পলক দেখে চোখ আউড়িয়ে হৃদকে খুঁজল, পেল ডান পাশে কাঁচের দেয়ালের দিকে মুখ করে নিচে রাস্তার দিকে তাকিয়ে আছে। এখান থেকে নিচে পার্কিং এরিয়াটা স্পষ্ট দেখা যায়, তার মানে হৃদ ভাই এতক্ষণ যাবৎ আসিফকে বিধ্বস্ত অবস্থায় টুলের উপরে বসে থাকতে দেখেছে। দেখে তো তাই মনে হচ্ছে। আসিফ নিজের এলোমেলো চিন্তা ভাবনার মাঝেই রুমে ঢুকে জড়ানো কম্পিত গলায় হৃদকে মৃদু স্বরে ডেকে বলল, ভাই। প্রথম ডাকেই হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের লাল হয়ে ওঠা অশ্রুসিক্ত ফোলা চোখ দুটোর দিকে। কাঁধ এলিয়ে দেয়ালে থাই গ্লাসে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুঁজে পড়ল। বল। হৃদের মনোভাব বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলো আসিফ। হৃদের মুখ দেখে তার ভিতর পড়াটা অত্যন্ত দায়। তবে আসিফও দমে গেল না, নিজের মনে যাবতীয় দুর্বলতা নিংড়ে প্রকাশ করলো হৃদের কাছে। মুহূর্তেই কান্না ভেজা কণ্ঠে হৃদকে বলল, ভাই, ওরা আমার টিয়াকে মেরে ফেলেছে। আপনি জানতেন ওদের কাছে আমার টিয়া বন্দি ছিল,
তারপরও কেন আপনি তাদের কাছ থেকে আমার টিয়াকে বাঁচালেন না? কেন মরার জন্য টিয়াকে ওদের কাছে ছেড়ে দিলেন? ভাই, আমার কষ্ট হচ্ছে। আপনি বলুন কি করব আমি? থাকতে পারছি না টিয়াকে ছাড়া। আমার ওকেই লাগবে ভাই। প্লিজ ভাই, কিছু করুন। আসিফের কান্নায় যেন হৃদের মন গলল না, বরং শান্ত স্বাভাবিক থাকলো। এমন একটা ভাব যেন সবকিছুই স্বাভাবিক, শান্ত এই মুহূর্তে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদ এগিয়ে এসে আসিফ আর নাহিদ চৌধুরী মুখোমুখি অফিস টেবিলের কোণায় লাফিয়ে উঠে বসে পাশের মার্বেলের বলটা হাতে নিল। সেটাকে মুঠোয় চেপে ঘোরাতে ঘোরাতে বলল, আমি কি করবো আজব? যার মরণ সে মরে গেছে। মরা মানুষ জীবিত হয় না, তুই জানিস না? তাছাড়া তোকে কে বললো ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না? মানুষ সব পারে। আমি থাকছি না ভালোবাসা ছাড়া, তাহলে তুই পারবি না কেন? হৃদের কথায় করুণ কণ্ঠে আকুতি করে ডাকলো আসিফ। ভাই, কি ভাই, জানিস না গ্যাংস্টারের জীবনের প্রেম নিষেধ। আমি না করেছিলাম না তোকে প্রেমে চড়াতে, তারপরও চড়ালি। এখন আমাকে দোষ দিয়ে লাভ নেই। তোর দায়িত্ব ছিল তোর ভালোবাসা রক্ষা করার, তুই পারিস নি, তাতে তোর ব্যর্থতা। তাছাড়া আমি তো তোর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রফেশনে আনিয়ে। তোর জানার প্রয়োজন ছিল গ্যাংস্টারটা কখনো কারো আপন হয় না। এবার যা, গিয়ে কাজ কর। আমাদের নেক্সট প্রজেক্টের আপডেটটা ইমেল কর, সাথে আমার ফুপা জানার জন্য হট কফি পাঠাবে, কেমন? যা। হৃদের কথায় আর আচরণে অসন্তুষ্ট হলো আসিফ। প্রথম থেকেই টিয়ার বিষয়টা নিয়ে মন বিষিয়ে ছিল তার। তারপরও বড় ভাই হিসেবে হৃদের কাছে এসেছিল উপায় খুঁজতে, কেন টিয়াকে বাঁচালো না তার কারণ জানতে। কিন্তু হৃদ যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আসিফকে ছোট করলো। সে চেয়েছিল শেষ পর্যন্ত হৃদকে বিশ্বাস করতে, কিন্তু বিষিয়ে যাওয়া মনে হৃদের প্রতি প্রচণ্ড তিক্ততা প্রকাশ পেল, যার জন্য আসিফের মনে অবিশ্বাসের ঘর থেকে হঠাৎ করে বন্দুক হাতে উঠল হৃদের বিপরীতে। বন্দুক হাতে টান টান করে দাঁড়ালো আসিফ হৃদের কপাল বরাবর ধরে। হৃদ চোখ তুলে দেখলো সেটা, তবে প্রতিক্রিয়া আপাতত জানালো না, বরং কপাল কুঁচকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টির মাঝে আসিফকে রাখলো। দীর্ঘ সময় নিয়ে বসে থাকা নাহিদ চৌধুরী অবশেষে নড়ে বসলো হৃদের মাথায় আসিফের বন্দুক ঠেকানোতে। অবশেষে তাদের প্ল্যানিং সাকসেসফুল হতে চলেছে ভেবে খুশিতে যেন মন নেচে উঠল তার। তিনি আসার সময় রাফিনকে দিয়ে আসিফকে ফোন করিয়েছিল এবং উল্টোপাল্টা হৃদের বিরুদ্ধে বুঝিয়ে আসিফের মন বিষিয়ে তুলতে সাহায্য করেছিল। হয়তো সক্ষম হয়েছে। তিনি মূলত কাজের বাহানা দিয়ে হৃদের মৃত্যু সচক্ষে দেখতে এসেছেন এখানে। এখন সেটাই সফল হতে যাচ্ছে ভেবে আনমনে তিনি ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। অতি আশায় দৃষ্টি ফেললো আসিফের উপর। কখন সে হৃদকে শ্যুট করবে সেটাই দেখতে। হৃদের সাথে ওনার পূর্ব শত্রুতা ছিল না, বিগত 2 বছর ধরে এই শত্রুতার সূত্রপাত হয়েছে, তাও যখন হৃদ নেতা আফজাল সাহেবকে মেরে তাদের নারী পাচারকারী ব্যবসাটা বন্ধ করে দিল তখন থেকে। মূলত তিনি এই ব্যবসার লিডার ছিল। ওনার প্ররোচনায় দেশের মেয়েদের বিদেশে পাচার করাতে বড় হাত ছিল। এতে ছোট ছোট দল ও নেতাদের পার্টনারশিপ, কিন্তু এই ব্যবসা করতে গিয়ে ভিন্ন সমস্যার সম্মুখীন হওয়াতে ওনার পরামর্শেই গ্যাংস্টার হিসেবে হৃদের নামটা ব্যবহার করেছিল এই ব্যবসাতে। তাতে সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু বিপত্তি বাঁধল হৃদের নারী সম্মান নিয়ে। এখন ওনার কথা হলো, একজন গ্যাংস্টার হয়ে যদি অসীম পাপ তুমি করতে পারো, তাহলে তুচ্ছ নারীর প্রতি কেন তুমি সম্মান দেখাবে? খারাপ হলে সব দিক দিয়ে হও, পাপ করলে সব দিক থেকেই করো, সেখানে ন্যাকামি করে আবার নারী সম্মান দিতে হবে কেন তোমার? হৃদ খানের এই ন্যাকামি নারী সম্মানের জন্য ওনার সকল ব্যবসা লসে উঠেছে। মূলত তিনি নারীর দেহ ব্যবসার বড় অ্যামাউন্টের টাকা নিয়েছিল বিদেশি ক্লায়েন্টদের থেকে, কিন্তু সময় মতো যখন তিনি নতুন মেয়ে দিতে পারেননি তাদের হাতে হৃদের ব্যবসাটা বন্ধ করে দেওয়াতে, তাতে তিনি বিশাল বড় অ্যামাউন্টের লস চুকাতে গিয়ে বাকি সকল ব্যবসাতেও করুণ দশা হলো। আর এতেই তিনি ক্রোধে আছে কখন হৃদের ধ্বংস ঘটাবেন। সেই থেকেই তিনি প্রতি পদে পদে মায়াকে টার্গেট বানিয়ে হৃদকে দুর্বল করতে চাইছেন। রাফিন মূলত আফজাল সাহেবেরই ছেলে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নাহিদ চৌধুরীর সাথে হাত মিলিয়েছিল, এখনো তাই আছে। এবার ভালোই হৃদ খানের মৃত্যু আসিফের হাতে হলে
আসিফের হাতে হয়ে গেলে সকল ঝামেলা এখানেই শেষ। তারপর আর ঠেকায় কে ওনাকে? উৎফুল্ল মনে ঘটিত জীবনের হিসাবটা একবার মিলিয়ে নিল তিনি। ঠোঁট বাঁকিয়ে হেসে তৃষ্ণার্ত চোখে তাকালো হৃদের দিকে। এই মুহূর্তে হৃদের মৃত্যুই যেন ওনার প্রথম আকাঙ্ক্ষা। তবে কোথায় যেন তিনি নিরাশ হচ্ছেন। টান টান উত্তেজনার মধ্যেই তিনি হৃদের চোখে বিন্দুমাত্র ভয় দেখতে পারছেন না। তারপরও তিনি নিরাশ হলো না, বরং আশায় রইল এই বুঝি আসিফ হৃদকে শুট করে বলে। কিন্তু তেমন কিছু হলো না, বরং ওনাকে চমকে দিল তখন যখন দেখলো আসিফ সেই বন্দুক ঘুরিয়ে ওনার কপালে ঠেকালো। চোখের পলকে অন্ধকার নেমে এলো ওনার চোখের সামনে। ভয়ে উত্তেজনায় আতঙ্কে যখন তিনি ধরফরিয়ে উঠতে যাবে চেয়ার ছেড়ে, তখন হঠাৎ গুলি করে বসলো আসিফ ওনার বাম হাতে। চিৎকার করে বাম হাতে চেপে ধরে তাকালো আসিফের দিকে। কিছুক্ষণ আগের আবেগীয় চেহারাটা আর নেই। বর্তমানে হিংস্রতা, রাগ বহমান আসিফের সেই চেহারায়। তবে হৃদের চেহারা ধরন পাল্টিয়েছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি প্রকাশ পেয়েছে। হৃদের রূপ পরিবর্তনে ঘাবড়ে উঠল তিনি। হঠাৎ করে বাজি পাল্টে যাবে ভাবেননি তিনি। হঠাৎ করে কি এমন হলো যে তারা আবারও হেরে গেল? আর আসিফ হৃদের বিপক্ষে গিয়ে নয় বরং পক্ষে চলে গেল। বাম হাত চেপে ধরে তিনি চিৎকার করতে চাইলে আসিফ তৎক্ষণাৎ ওনার মুখে বন্দুক ঢুকিয়ে ঝুঁকে পড়ে রাগে হিসিয়ে বলল, কি মনে করেছিস আমাকে দিয়ে অবিশ্বাসের ঘর ঘর খেলবি? এত সোজা? ছোট থেকে বড় হয়েছি ভাইয়ের পিছন পিছন। সামান্য ফোন বা একটা মেয়ে মানুষের জন্য সেই বিশ্বাস ভাঙবে? তোর নাটক বহুদিন আগেই ভাইয়ের কাছে প্রকাশ পেয়েছিল। শালা তুই শুধু দাদাজানের আকতির জোরে বেঁচে আছিস। ভাইয়ের জায়গায় আমি হলে এতক্ষণ তোরে মতন নিমক হারামিকে মেরে পোস্টার বানিয়ে এই রাস্তায় টাঙাইতাম। শালার বানচাল। আসিফের পরপর কথায় এবার মুখ খুলল হৃদ। বেশ হেঁয়ালি করে বলল, আসিফ, আমার ফুপাচান হয় তিনি। ভদ্রভাবে কথা বলো, এইভাবে বলিস না। বেচারা কষ্ট পাচ্ছে তো। দেখ, তুই আর যাই করিস, আমার সামনে অন্তত মারিস না, তাহলে আমি সহ্য করতে পারবো না। দরকার হলে আমার ফুপুজানকে ওনার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে বন্দি করে বোম ফাটিয়ে ইলেকট্রিক আগুন লাগিয়ে দে। তারপরও আমার চোখের সামনে কিচ্ছু করিস না। তুই তো জানিস আমি বেচারার কতটা নরম মনের মানুষ। তুই সহজে সহ্য হবে না আমার আদুরে ফুপাজানের মৃত্যুটা। একটু বোঝ, এত পাষাণ হোস না। হৃদের কথায় আঁতকে উঠল নাহিদ চৌধুরী। তার মানে হৃদ খান পূর্ব থেকেই জানতো ওনার ষড়যন্ত্র নিয়ে। সব কিছু জেনেও কেন চুপ ছিল? শুধু আরাফ খানের জন্য নাকি অন্য কিছু? হৃদ যদি সবকিছু জানে তাহলে সেদিন পার্টি হওয়া রাতে বিষয়টা অবগত সে। এই জন্য তো ওনারা কিভাবে হেরে গেছে এখনো পর্যন্ত বলতেই পারছে না। সব কিছু ধোঁয়াশা লাগছে। এত প্ল্যানিং করেও শেষে আপোষে মৃত্যু মেনে নেওয়াটা অসম্ভব। তিনি শেষবারের মতো লড়তে চাইল আহত শরীরে, কিন্তু সতর্ক আসিফের শক্তির সাথে পেরে উঠল না। হার মানতে না চেয়ে বরং তৎক্ষণাৎ চেঁচালো হৃদের উপর। আসিফ জবরদস্তি করে ধরে রাখলো ওনাকে। তিনি চেঁচাতে বলল, নিস্তার পাবি না রিত খাত। তোর জন্য আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ডুবেছে। এমনকি আমার ছেলেটাও তোর জন্য তার প্রথম ভালোবাসার মানুষটা পায়নি। তোর কি মনে হয় তোকে ধ্বংস না করে আমি মরব? কখনোই না। আগে তোর বউকে মারবো, তারপর তোকে। নাহিদ চৌধুরী গলা ফাটানো চিৎকারে হৃদের চেপে রাখা রাগটা প্রকাশ পায়। অত্যন্ত রাগান্বিত হাতে বলটাকে মুঠোয় চেপে ধরে রাগে কটমট করে বলে, আগে নিজের চিন্তা কর, নিজেকে বাঁচিয়ে তারপর আসিস হৃদ খানকে ঠেঙিয়ে তার বউ মারতে। হারামির বাচ্চা, তোরা এতদিন বাঁচিয়ে রেখেছিলাম আত্মীয়র জোরে। দাদা চান চায় না ওনার মেয়ে বিধবা হোক, তাই তোর অতি রিকোয়েস্টে তোকে বাঁচিয়ে রাখা। কিন্তু আর না, দুধ কলা দিয়ে কালচা পোষার মতো বোকা আমি নই। তোর বাপদের সাথে তোকে একসঙ্গে করে উপরে পাঠানোর ব্যবস্থা করছি আমি। ট্রাস্ট মি, দুনিয়ায় কেউ বুঝবে না তোদের কেউ প্ল্যানিং করে মেরেছে। সবাই জানবে বিল্ডিং পরিদর্শন করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিক শক সার্কিটে আগুনে পড়ে মারা গেছে উক্ত বিল্ডিংয়ের মালিক নাহিদ চৌধুরী ওদের সহ পার্টনাররা।
এতে দাদা ভাই নিজেকে অপরাধী ভাববেন না আমার জন্য। দেখ, শুরু থেকে আমার জীবনে ক্ষমা নামক রুলস ছিল না। আমি সহজে কাউকে ক্ষমা করিনি, এক স্রেফ আমার বউ ছাড়া। বউটা আমার কলিজার টুকরো, ভীষণ ভালোবাসে। কিন্তু তোর সেদিন রাতে পার্টিতে ওইভাবে নোংরা খেলাটা খেলে ভালো করিস নি। আমি কষ্ট পেয়েছি, বউটাও কষ্ট পাচ্ছে। সবচেয়ে বড় কথা, এসবের মাঝে তোর ছেলেই পিছিয়ে গেল। তুই ম্যান টু ম্যান আমার সাথে লড়াই না করে মেয়েদের আঁচল ধরলি। আমার সাথে তোর পূর্বের শত্রুতা ছিল না, তারপরও তুই আমার পার্সোনাল গেলি। আমার অবুঝ বউটাকে বারবার টেনে আনলে আমাদের বাছা। শেষে কি করলে? আমার বউকে মিথ্যা নোংরা খেলায় সামিল করলে। তুই নোংরা হতে পারিস, নারী দেহ নিয়ে তোর ব্যবসা হতে পারে, কিন্তু আমার শত খারাপ কাজের একটা রুলস আছে। আমি নারীর সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলে, অসম্মান করি না। তুই নারী দেহ ব্যবসাটার পেছনে বড় হাত ছিল, সেটা আমি পূর্ব থেকেই জানতাম। তুই সবার লিডার ছিলি জেনেও তোকে সেকেন্ড সুযোগ দিয়েছিলাম আমার বিরুদ্ধে না যাওয়ার, কিন্তু তুই শুধরালি না। তাই আমিও তোকে আর সুযোগ দিব না। ফুপির সংসার বাঁচাতে গিয়ে তো আর আমি আমার সংসারটা নষ্ট করতে পারি না, তাই না? বউটা এমনিতেই আমাকে ভুল বুঝে বসে আছে। উল্টাপাল্টা কিছু করার আগে আমার তার কাছেও যাওয়া দরকার। সময় কম, কাজ বেশি। আসিফ, নে যেটাকে, যেভাবে বলেছিস সেভাবে মেরে দে। জি ভাই। হৃদের কথা মতো আসিফ নাহিদ চৌধুরীর ঘাড়ে আঘাত করে বেহুশ করে দিল। আগে বডিগার্ড দিয়ে নাহিদ চৌধুরীকে রুম থেকে বের করে হৃদ ফের ডাকলো আসিফকে। আসিফ দরজার সামনে থেকে ঘুরে তাকাতেই হৃদ অত্যন্ত সন্তুষ্টি গলায় বলল, অভিনেতা হিসেবে তুই কিন্তু ভালো অ্যাক্টর হতে আসিফ, অভিনয় করতে ভালো পারিস। তবে তোর বিশ্বাসের উপর আজ অত্যন্ত সন্তোষ আমি। এই জন্য তোকে একটু উপহার দেওয়া লাগে। কে দিয়ে বলতো? কি দিলে তুই সবচেয়ে বেশি খুশি হবি বল? বাড়ি, গাড়ি, নাকি টিয়া? টিয়াকে চায় না তোর? যা, দিলাম। তোর বাসায় আছে, সময় করে বিয়ে করে নিস। তারপরও আমার মাথা খাস না টিয়া টিয়া করে। তোর হৃদের কথা শেষ করার আগেই আসিফ খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরল হৃদকে। থ্যাংক ইউ ভাই বলে বলে নিজের মনে অনুভূতি প্রকাশ করতে লাগলো ক্রমাগত। কিন্তু না খুশ হৃদ আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বিরক্তি গলায় বলল, আচ্ছা, মেয়েদের মতন ঘাসাঘাসি করতে শিখে গেছিস কবে থেকে? ছাড়। হতভম্ব হয়ে আসিফ হৃদকে ছেড়ে দাঁড়ালো। একটু বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছিল একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়াতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হৃদকে জড়িয়ে ধরেছিল সে। আর ধরবে নাই বা কেন? আজ হৃদ ভাই ওকে জীবনের বেস্ট উপহার দিয়েছে, তার ভালোবাসার মানুষটিকে সেভ করে। আসিফ আশা করেনি টিয়াকে পুনরায় নিজের জীবনে পাবে, কিন্তু হৃদ ভাই টিয়াকে বেঁচে থাকা বিষয় কিন্তু হৃদ ভাই আসিফের ভালোবাসার মূল্যায়ন করে টিয়াকে হেফাজত করেছে। কিন্তু কিভাবে করলো? আর টিয়া বেঁচে থাকা বিষয়টি আসিফকে কেন হৃদ ভাই গত দুদিনে জানায়নি? নাকি আসিফেরও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিল হৃদ ভাই? হয়তো তাই হবে। কিন্তু আজ কেন জীবনের কখনোই আসিফ হৃদের বিরোধিতা করতো না? এবার যা কিছুই হয়ে যাক না কেন। তবে এসবের মাঝে আসিফ যতটা বুঝতে পারলো, হৃদ ভাইও তাকে নিজের আপনজন বলে মনে করে, গুরুত্ব দেয়। এই জন্য তো আসিফের দিকটাও খেয়াল রেখে টিয়াকে বাঁচিয়েছে। মুখে কখনো স্বীকার করবে না আসিফকে আপনজন মনে করে, তবে কাজে কর্মে সেটা প্রকাশ করে। হৃদের মুখে প্রকাশ করতে হবে। আসিফ তো বোঝে সবটা, এতেই চলবে। সন্তুষ্ট আসিফ নিজেকে সংযম করে হৃদের বিরক্তি ফেসটার দিকে তাকালো, মাথার পিছন চুলকিয়ে বলল, ইয়ে মানে সরি ভাই, খুশিতে নিজেকে আটকাতে পারিনি। হৃদ গুরুত্ব দিল না আসিফের কথায়, শুধু একটু করে বলল। যা এবার। নড়ল না আসিফ, বরং হাঁসফাঁস করে ফের বলল, ভাই একটা কথা বলবো? হৃদ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ভয়াত আসিফ হৃদের নীরব সম্মতি পেয়ে বলল, আসলে ভাই, টিয়াকে বাঁচালেন কিভাবে ওদের হাত থেকে? না মানে আপনি কি পূর্ব থেকেই জানতেন ওরা টিয়াকে উঠিয়ে নিয়ে যাবে সেটা? হৃদ সোজা সাপটা উত্তরে বলল, এত কিছু জেনে কি করবে? তোর টিয়াকে দরকার ছিল, পেয়েছিস। সেখানে এত প্রশ্ন করছিস কেন? নাকি টিয়াকে তোর চাই না? না না ভাই, চাই। আসলে কৌতূহলের জন্য প্রশ্নটা। বলতে বলতে আসিফ থেমে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। চুপ করে চলে যেতে নিলে হৃদ পিছন থেকে ডেকে
শুধু একটু করে বলল, ওদের টার্গেট টিয়া নয়, তুই ছিলি। আমার বিপরীতে হাতিয়ার হিসেবে যেহেতু তোদের টার্গেট রেখেছিল, সেই ক্ষেত্রে নিজের খেয়াল তো হৃদ খান সবসময় রাখে, তাই না? আর বিগত 2 দিন তোর বিশ্বাসের পরীক্ষা ছিল, সেটাতে তুই সফল হলেও আমি অন্তত সন্তুষ্ট হয়েছে। বাকি রইল টিয়াকে বাঁচানো। তারা বলবো টিয়া কখনো তাদের হাতে পড়েই নেই। মেহের চৌধুরী যাদের দিয়ে টিয়াকে কিডন্যাপ করালো, তারা বলতে আমাদের লোকে ছিল। প্রথমে টিয়াকে লোক লাগিয়ে কিডন্যাপ করায়, তারপর মর্গেজ থেকে মরদেহ পড়িয়ে কলেজে পাঠায় টিয়ার লাশ বলে নাহিদ চৌধুরীর কাছে। তারা মনে করে এবার বুঝি জিতে গেল, কিন্তু হাতটা কোথায় হলো সেটাই বুঝলো না। এখানে ডাবল গেম খেললাম, প্ল্যানিং তাদের, দাওয়ার গুটি তাদের, কিন্তু শেষ চালটা ছিল আমার হাতে। একটা চাল আর পুরো গেম আমার মুঠোয়। ক্ষমতার আসন আমি ফ্রিতে পাইনি, অর্জন করেছে। সেটা বজায় রাখতে গেলে জীবনে অনেক আপনজন ভুলে দিতে হবে। তাই শুরুটা না হয় নাহিদ চৌধুরী আর মামি আয়েশা আবদুল্লাহ থেকে শুরু হোক। কি বলিস আসিফ? জি ভাই। রাত বেশ হয়নি, তারপরও কনকনে ঠান্ডায় হাড় হিম হয়ে আসছে ক্রমাগত। এই তো রাত সবে মাত্র 11:20, কিন্তু চারিদিকে নিস্তব্ধতায় মনে হচ্ছে প্রায় শেষ রাত। আর মনে হবে না কেন, খান বাড়িতে তো এই মুহূর্তে জনশূন্য হয়ে আছে, কারণ আরাফ খান হেনা খানকে নিয়ে হসপিটালে আয়নের পাশে বিকেলের দিকেই গেল, তবে ফিরবে হয়তো অর্ধরাতে। বাকি রইল মায়া, সে বাড়ির সার্ভেন্ট আর মালার সাথে রয়েছে বেশ। কতটা বেশ আছে বলা দায়। হৃদ তাড়াহুড়ো বাসায় আসতে গিয়েও অনেকটা লেট হলো সব কিছু ঝামেলা শেষ করতে করতে। রাত তখন প্রায় 11:30 ঘরে। তারপরও মন ছটফট করে বাড়িতে ঢুকে সোজা মায়ের রুমের দিকে হাঁটলো। দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই ড্রিম লাইটের আলোতে দেখলো মায়া গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। স্বস্তির শ্বাস ফেলে হৃদ হাতের উপর ভাঁজ করে রাখা গায়ের কোটটা ঢিল মেরে সোফার উপর ফেলতে ফেলতে গিয়ে বসলো মায়ের শিরোধারের কাছে। বিগত 4টা দিনের দূরত্ব যেন তার কাছে 4 বছরের ন্যায় লেগেছে। বউটার থেকে দূরে থাকতে, সব কিছু সামাল দিতে একটু সময়ের দরকার ছিল তার। তখনও বউকে বোঝানোর মতো পরিস্থিতি ছিল না বলে বাজে ব্যবহার করতে হয়েছিল, কারণ এছাড়া উপায় ছিল না। ওদের রুমের ভিতরে হিডেন ক্যামেরা লাগিয়েছিল নাহিদ চৌধুরী লোক দিয়ে। সবকিছু খোলামেলা তাদের চোখের সামনে ছিল। হৃদের সামান্য একটু ভুলের জন্য হয়তো বিপরীত পক্ষরা সতর্ক হয়ে পালিয়ে যেত। হৃদ চায় না কেউ পালিয়ে যাক, তার জন্য বউটার সাথে বাধ্য হয়ে সেদিন সকালে বাজে ব্যবহার করেছিল। তার অভিমানী বউ রাগ করেছে, সাথে বাধ্য হয়ে সেদিন তার অভিমানী বউ রাগ করেছে, এটাই স্বাভাবিক। তাই সে সব কিছু মিটমাট করে পুনরায় বউটাকে কাছে টেনে নিতে চায়। আর ঝামেলা ভালো লাগছে না, এই ঝামেলা জীবনটা যেন শেষই হচ্ছে না। হৃদ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বউকে নিয়ে এক টুকরো সুখ করাতে চায় নিজেদের মাঝে। হয়তো বউয়ের রাগ ভাঙাতে কষ্ট হবে তার, কিন্তু তাতে কি, সেও বা কম কি? দরকার হলে বউকে জাপটে জড়িয়ে ধরে সারা রাত বসে থাকবে, তারপরও বউকে ছাড়বে না। দেখি কতক্ষণ রাগ দেখাতে পারে। একটা সময় সব রাগ ভুলে হয়তো নিজ থেকেই হৃদের কাছে হার মেনে যাবে। তারপরও না হয় সুখ বিলাসের আলাপ শুরু করবে হৃদ। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে হৃদ মায়ের দিকে তাকালো। হালকা ঝুঁকে মায়ের মাথায় আদরে হাত বুলিয়ে দিয়েই মায়া ঘাড় বেঁকিয়ে হৃদকে এক পলক দেখে ফির আগের ন্যায় শুয়ে পড়ল। কোনো প্রতিক্রিয়া জানালো না। হৃদ মায়ের অভিমানের গভীরতা বুঝতে পেরে নরম হাতে মায়ের পিঠ গলিয়ে হাত ঢুকিয়ে আগলিয়ে টেনে নিজের কোলে বসালো মায়াকে। আলতো করে মায়ের মাথাটা নিজের বুকে চেপে ধরে ফের আদুরে হাত বোলায় মায়ের চুলে। নড়াচড়াবিহীন মায়া নির্বাক হয়ে পড়ে রইল হৃদের বুকে। হৃদ উষ্ণ আদরে মায়াকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, কে কথা বলবে না? মায়ার প্রতিক্রিয়া না পেয়ে হৃদ ফের বলল, সরি বউ, আত্মগুলা সরি, আর এমন হবে না। এবার তো কিছু বলো। হৃদের পরপর কথায় যখন মায়া প্রতিক্রিয়া জানালো না, এতে হৃদ খানিকটা রেগে ওঠে। তার এত ধৈর্য নেই, তারপরও চেষ্টা করে বারবার বউকে ডাকছে, কিন্তু এতে যদি বউ নিরুত্তর হয়ে বসে থাকে তাহলে কেমন দেখায়? হৃদের কি রাগ উঠবে না? অবশ্যই উঠবে, কিন্তু হৃদ রাগ দেখালো না, বরং চেপে রাখলো নিজের মাঝে। তবে গরম গলায় মায়াকে বলল, হৃদ, তুমি কি কথা বলবে? এবার কিন্তু রাগ লাগছে আমার।
হৃদের শক্ত গলায় মায়া কম্পিত হাত নাড়িয়ে হৃদের পিছনের শার্ট আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, আপনি জানেন আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার বুকে মাথা রেখে যেন মরতে পারি। মরাটা জানি না, তবে আপনার সাথে বাঁচার অনেক স্বাদ ছিল। তারপরও আমি অনেক হ্যাপি। আমার শেষ বেলায় তো আপনাকে পেলাম, এতেই আমার চলবে। মায়ার শরীরের কম্পন হৃদ প্রথমেই বুঝেছিল, কিন্তু সেটা বিশেষ একটা আমলে নেয়নি। এই ভেবে যে হৃদ হঠাৎ ছুঁয়ে দেওয়ায় হয়তো কেঁপে উঠেছে, কিন্তু ক্রমাগত মায়ার শরীরে বাড়ন্ত কম্পনটা যেন হৃদের অন্যরকম লাগলো। সন্দেহের বশে হৃদ আবছা আলোয় মায়াকে নিজের বুক থেকে টেনে কি হয়েছে, তোমার কাঁপছো কেন বলে মুখোমুখি করে দেখতে চাইলো। বাধা দেয় মায়া, না উঠে হৃদের বুকেই আছড়ে পড়ে রইল। কম্পিত গলায় ফের বলল, কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। আমাকে বলতে দিন মিস্টার ফিলেন। যদি আর বলতে না পারি তাহলে আফসোস থেকে যাবে, তাই আমাকে বলতে দিন। আপনার অপমান আমি ভুলিনি মিস্টার ফিলেন, সব মনে আছে। আপনি আমাকে বলেছেন যেখানে পারি গিয়ে মরতে, তারপরেও আপনার কাছে না যেতে। আমি আপনার কথা রেখেছি, একবারের জন্য যাইনি আপনার কাছে। তাহলে আপনি কেন এসেছেন আমার কাছে? আমি এখনো মরছি না কেন সেটা দেখতে এসেছেন, নাকি আপনার সেকেন্ড ওয়াইফকে মেরেছি বলে আমাকে আঘাত করতে এসেছেন? আপনি আমাকে মারবেন, মারুন। আমার শরীরে সয়ে গেছে আপনার আঘাত, নতুন করে আর ব্যথা পায় না। সব ব্যথাই আমার পরিচিত ব্যথাই মনে হয়। অনেক বেশি বেহায়া হয়ে গেছি, তাই ঘুরে ফিরে আপনার কাছে চলে যাই। আজকের পর আর যাব না আপনার কাছে। আপনিও আমাকে আর ব্যথা দিতে পারবেন না, আমি আর সেই সুযোগ দেব না আপনাকে। এতটুকু বলেই থেমে যায় মায়া। খুব খুব করে হালকা কেসে ওঠে, দু হাতে হৃদকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আরও চেপে গেল হৃদের বুকের সাথে। হৃদের সন্দেহ প্রবলতা দৃঢ় হতেই মায়াকে ফের টেনে নিজের মুখোমুখি করে দেখতে চাইল। বাজে কথা বলে বন্ধ করো হৃদ, ভালো লাগছে না শুনতে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? এমন করছো কেন? দেখি, দেখো কি হয়েছে। হৃদকে অবজ্ঞা করে মায়া জোর করে হৃদের বুকে মাথাটা চেপে রাখলো। কম্পিত স্বরে আস্তে আস্তে করে ফের বলতে লাগলো, আমাকে বলতে দিন মিস্টার ভিলেন, প্লিজ। এরপর হয়তো আর সুযোগ পাবো না। আমাদের ইসলামের পুরুষের 4টা বিয়েকে সমর্থন করে, তারপরেও ব্যভিচার না। আপনি দ্বিতীয় বিয়ে করে পাপ করেননি, তবে আমি স্ত্রী হয়ে বাধা দিলে সেটা পাপ হতে পারে। আপনার সামর্থ্য আছে তাই দ্বিতীয় বিয়ে করেছেন, আপনি চাইলে আরও 2টা করতে পারবেন। সেই সামর্থ্য আপনার আছে, কিন্তু আমার ব্যর্থতা, আমি পাপিষ্ঠ বউ। কারণ আমি স্বামীর ভাগ করতে জানি না। এমন পাপিষ্ঠ বউ আপনার জীবনে না থাকাই ভালো। আমি থাকতেও চাই না। আমার সেই ধৈর্য নেই স্বামীকে ভাগাভাগি করে চলবো। আসলে আমাকে কেউ জীবনের শক্ত হয়ে চলতে শেখায়নি। বাবার যতটুকু শিখেছি তা আপনার সান্নিধ্য পেয়ে ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ করেই আবারও বাবার আত্মসম্মান শিক্ষাটা ভেতর থেকে নড়ে উঠল। মনটা ধিক্কার জানালো নিজের বেহামি নিয়ে। ভালোবাসায় নাকি আত্মসম্মান বোধ ছাড়াতে হয়। আমি ছেড়েছিলাম, কিন্তু বিনিময়ে আপনাকে পাইনি ব্যথা ছাড়া। জীবনের সব কিছু সহজে মেনে নিয়েছিলাম, তারপর আপনার দ্বিতীয় বিয়েটা মেনে নিতে পারছি না। আপনার শরীরে অন্য নারীর ছোঁয়া লেগে আছে, সেটা ভাবতেই যেন নিজের উপর ঘৃণা জন্ম নিচ্ছে। আজ আমি হার মেনে নিলাম, আপনার উপর থেকে ভালোবাসার দাবি ছেড়ে দিলাম। আমার আপনাকে চাই না, আপনি সংক্রান্ত কোনো কিছুই চাই না। এমনকি আমি মরে গেলে আমার লাশটাও যেন আমার বাবার বাড়িতে যায়, এটা আমার আবদার হবে। তারপরেও আপনার আঙিনায় যেন আমাকে দাফন না করা হোক, এটা আমার শেষ চাওয়াটা থাকবে। কথাগুলো বলতে বলতে মায়া পরপর কেসে উঠল। হৃদ মায়ের কথাগুলোর প্রতিক্রিয়া না করে বরং নিজের বুকে গরম তরল কিছুটা ভেজা স্যাঁতস্যাঁতে অনুভব করতেই তৎক্ষণাৎ উদ্বিগ্নতার সহিত মায়াকে জোর করে টেনে নিজের মুখোমুখি করে দেখল। মায়ের নাক দিয়ে কিছু বের হচ্ছে,
দ্রুততার সঙ্গে হৃদ সেটি চেক করতে করতে বলল, হৃদ, কি হচ্ছে তোমার? এমন করছো কেন? এত রক্ত কিসের? হৃদের ভয়ার্ত উত্তেজিত মুখটা মায়া আবছা আলোয় দেখার চেষ্টা করলো। হালকা দেখলো কি দারুণ চিন্তা মায়াকে নিয়ে। আদৌ তা সত্যি কিনা জানা নেই, জানতেও চায় না। শেষ মুহূর্তে এসে আর কি বা জানবে। হৃদ মায়ার নিভু নিভু দৃষ্টি আর ঘামন্ত জবজব মুখ দেখে খেই হারালো। তার বুঝতে কষ্ট হলো না হৃদের মায়ার কাছে পৌঁছাতে পৌঁছাতে এবারও দেরি হলো। হৃদ উদ্বিগ্নতায় আঁচলে দু হাতে মায়ের মুখ চেপে ধরে নাক মায়ের ঠোঁটের কাছে ছুঁয়ে ঘ্রাণ নিতে নিতে বলে ওঠে, ড্যামেট! এই হৃদ, কি খেলছো তুমি? 2টা দিনের দূরত্ব তোমার সহ্য হয়নি? আমি এসেছিলাম তো তোমার কাছে, তাহলে তুমি কেন আমাকে বুঝলে না? হৃদ, এই হৃদ। মায়া কম্পিত শরীরের সাথে কাশিটাও বহমান। ক্রমাগত যেন নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ছে মায়া হৃদের বুকে। বারবার কিছু বলতে চেয়েও যেন নিজের সত্তা হারিয়ে ফেলছে সে। একটা সময় মায়া হুড়মুড় করে মুখ ভর্তি রক্ত বমি করে বসলো হৃদের ওপর। হৃদের ভয়ের মাত্রা আরো দৃঢ় হলো। মায়ার মাথা চেপে ধরে উত্তেজিত ভঙ্গিতে বলে, শিট শিট শিট! বউ, এই বউ, আমাকে শুনতে পাচ্ছ? কি করছো এটা তুমি? কেন বারবার আমাকে ভালোবাসা পরীক্ষা দিতে হয়? 2টো দিন আমার উপর বিশ্বাস করতে পারলে না? এই তোমার ভালোবাসা? বউ, এই বউ, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? দেখো না, আমার ভয় লাগছে। বউ, এই বউ। হৃদ কথাগুলো বলতে বলতে মায়াকে কোলে তুলে দৌড়ালো হসপিটালের উদ্দেশ্যে। উত্তেজনায় মায়াকে ডাকতে ডাকতে হৃদ বাহিরে গেল। গলা ফাটিয়ে চিৎকার করে আসিফকে উদ্দেশ্য করে ডাকলো হৃদ। আসিফ, আসিফ, গাড়ি বের কর দ্রুত। হৃদ, আমার কথা শুনতে পাচ্ছ? হৃদ, হ্যাঁ হৃদ, তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো? তুমি এখানে তো আমি শূন্য, আমার দম বন্ধ আসছে হৃদ। মায়ার দুনিয়া অন্ধকার হলো হৃদের ক্রমাগত পাগলামো দেখতে দেখতে। তাই হৃদের আর কোনো কথা মায়ার কান অবধি পৌঁছায়নি, কারণ তার আগেই নিজের চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে যায় হৃদের কোলেই। হসপিটালের কাছে থাকায় মায়াকে 15 মিনিটের মধ্যে ডক্টরদের হেফাজতে রাখলো হৃদ। চিৎকার করলো এদিক ওদিক। মায়ার হঠাৎ সুইসাইডের ব্যাপারটা 5 কান হতে সময় নিল না। একই হসপিটালে হওয়াতে হেনা খান, আরাফ খান, আরিফ, ফিহা, জুইও এসে পৌঁছালো সেখানে। হৃদের পাগলামো আর মায়ার হঠাৎ সুইসাইড দুটোতেই বিস্ময়ে স্তব্ধ নির্বাক হয়ে গেল সবাই। হঠাৎ করে মায়া এমন কেন করলো জানা না থাকলেও সবার চমক দ্বিগুণ হলো যখন মায়ের চিকিৎসার 2 ঘন্টা পর ওটি থেকে বের হয়ে পেশেন্টের গার্ডিয়ান হিসেবে স্বামীকে খুঁজল। তখন হৃদ অস্থির ভঙ্গিতে নত মস্তিষ্কে হসপিটালের করিডোরের চেয়ারে বসেছিল। ডক্টর রেবার কথা শুনে মুখ তুলে তাকালো, কিন্তু কথা বলল না। আরাফ খান সহ বাকি সবাই উদ্বিগ্নতায় ডক্টর রেবারকে কি হয়েছে বলে মায়ার খবর জানতে চাইলে তিনি অত্যন্ত গম্ভীর মুখে জানায় মায়া কনসিভ করার বিষয়টি। তবে বেশি দিন না হয় তার লক্ষণ বোঝা যায়নি। হয়তো আরও কিছুদিন গেলে লক্ষণগুলো বোঝা যেত। মায়ার হঠাৎ বিষ পান করায় বেবিটা নষ্ট হয়ে গেছে, মানে মিসক্যারেজ হয়ে গেছে মায়ার। বাকি সব ঠিক আছে, মায়ের পেট ভর্তি শক্ত খাবার থাকায় তেমন ক্ষতি হয়নি। এই যাত্রায় মায়া বেঁচে গেছে এবং পেশেন্টের পেট থেকে তারা বিষও সফলভাবে বের করতে সক্ষম হয়েছে। তাই এখন মায়া নিরাপদ। কয়েক দিনের মধ্যে মায়াকে বাসায় নিয়ে যাওয়া হবে। বাকি কোনো চিন্তার কারণ নেই। মায়ার বেবি মিসক্যারেজের বিষয়টি সবাই থমকে দাঁড়ালো। ছোট্ট মায়া বেবি কনসিভ করেছিল, বিষয়টিতে যেন সবার চোখে চরম অবিশ্বাস্য লাগলো। চমকানো স্তব্ধতার মাঝে যেন সবাই তৎক্ষণাৎ ঘুরে আগে হৃদের মনোভাব বোঝার চেষ্টা করলো। বুঝতে সক্ষম হলো বেশ কিছুক্ষণ পর, যখন হৃদ জ্ঞান হারিয়ে হেলে পড়ে গেল। তখন অনিয়ম ঘুম, খাওয়া দাওয়া আর অতিরিক্ত মানসিক চাপটা আর সহ্য হলো না হৃদের শরীরে। তাই সেখানে জ্ঞান হারিয়ে বসে। আরাফ খান হৃদের মানসিক রেস্টের জন্যই কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো। তাদের গোছালো জীবন যেন একটার পর একটা বিপদ লেগেই আছে। প্রথমে আয়ন, মায়া, হৃদ, এর মধ্যে আবারও খবর পেল নাহিদ চৌধুরী কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ইলেকট্রিকে আগুন লেগে পুড়ে মারা গেছে। আয়েশা আবদুল্লাহ, নাহিদ চৌধুরী ও তাদের পার্টনাররা হতভম্ব হয়ে সেদিকে ছুটে গেল আরিফ ও আরাফ খান। বাসার কাউকে আপাতত কিছু জানালো না, তবে জুঁইয়ের কাছ থেকে খবর পেয়ে সেই রাতেই আশুগঞ্জ থেকে
ছুটে আসে মায়ার মা বাবা। মায়ার হঠাৎ বিষ পানের বিষয়টি শুনে পর দিনেই অ্যাম্বুলেন্সে করে মায়াকে নিয়ে গেল আশুগঞ্জ। হৃদ মায়ার ভিতর হওয়া মনোমালিন্যতা শফিকুল ইসলাম না জানলেও তিনি এতটা বুঝতে পারছেন যে ছোটোখাটো ঝামেলার জন্য ওনার মেয়ে বিষ খাননি। অবশ্যই বড় কিছু হয়েছিল, তার জন্যই মায়া এমন কিছু করেছে। সব কিছুর জন্য শফিকুল ইসলাম হৃদকেই দায়ী করলো। প্রথম থেকেই তিনি মায়াকে হৃদের সাথে বিয়ে দিতে চাননি গুন্ডা বলে। আজ নিজের চিন্তা সঠিক মনে করে মায়াকে সাথে নিয়ে গেল হৃদের অসুস্থতার মাঝেই। মায়া তখন সবে মাত্র জ্ঞান ফিরেছিল, ঠিকঠাকভাবে কথা পর্যন্ত কারোর সাথে বলতে পারছিল না। সেখানে হৃদের কথা কারোর কাছে জিজ্ঞেস করা হলো না। তার আগেই শফিকুল ইসলামের কথায় সম্মতি জানিয়ে চলে যায় এক রাশ অভিমান নিয়ে। অনেক তো হলো, বাবার বিরোধিতা এবার আর করতে চায় না। মায়া যেতে যেতে একজন নার্সের কাছে শুনতে পেল ওর বেবি নষ্ট হওয়ার বিষয়টি। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।